শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য বিষয়ক অনুষ্ঠান পাণ্ডুলিপি করে আয়োজনের ৫৮তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই পর্বের অতিথি বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, গবেষক এবং শিক্ষক বিশ্বদেব চৌধুরী। বিশ্বদেব চৌধুরী সিলেটের সন্তান। তার জন্ম ১৯৫৭ সালে। উচ্চতর শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে, যেখান থেকে তিনি স্নাতক, স্নাতকোত্তর এবং সর্বশেষ পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডির সন্দর্ভের বিষয় ছিল বাংলা সাহিত্যের বিখ্যাত ৩ বাণিজ্যের অন্যতম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে সমাজ ও রাজনীতি। ১৯৮৪ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং অদ্যাবধি সেখানে যুক্ত রয়েছেন। ২০০০ সাল থেকে তিনি পূর্ণ অধ্যাপক রূপে বৃত আছেন তার পদে। আজকে আমরা তার কাছ থেকে তার এই সাহিত্য জীবন, তার এই ভাবুক জীবন, তার এই শিক্ষক জীবনের গল্প শুনবো। তবে তার আগে আমি তার কয়েকটি অর্জনের কথা বলে নিতে চাই, বিশেষ করে তার বইগুলোর কথা। তার মূল আগ্রহ যাদের প্রতি, যে সমস্ত দিকপাল ব্যক্তিত্বদের প্রতি, তাদের কথা আগে বলি। তিনি রবীন্দ্রনাথ তো বটেই, তারাশঙ্করের কথা একটু আগে বললাম, এর বাইরে মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশ গুপ্ত, সৈয়দ মুস্তফা আলী প্রমুখকে নিয়ে প্রচুর কাজ করেছেন। তার বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ রয়েছে, সেগুলোর কথা আমরা তার মুখ থেকে শুনবো। এর বাইরে আলাদা করে স্বতন্ত্র কিছু প্রবন্ধ গ্রন্থ তার রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বাংলা সাহিত্য গবেষণা ও বিবিধ নামে তার একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। আরেকটি রয়েছে সাহিত্য সাধনায় ঢাকার নারীরা, বেশ একটা আকর্ষণীয় বিষয়, আমরা তার কাছ থেকে শুনবো নিয়ে। এর বাইরে আরো দুটি গ্রন্থের কথা আমি জানতে পেরেছি, নৈতিকতা ও পক্ষে বিপক্ষে, আরেকটি রয়েছে জনান্তিকের মুক্তিযুদ্ধ ও অন্যান্য। এছাড়া তিনি বেলজিয়াম ভ্রমণের একটি ভ্রমণ গাথাও রচনা করেছেন। এর বাইরে কিছু জীবনী গ্রন্থ, কিছু সম্পাদনা গ্রন্থ, স্মারক গ্রন্থ, সম্মাননা গ্রন্থ ইত্যাদিও তিনি সম্পাদনা করেছেন। তো আমরা আর দীর্ঘায়িত করবো না আমাদের সূচনা বক্তব্য। আমি সরাসরি চলে যেতে চাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আনুষ্ঠানিকভাবে আমি তাকে বরণ করে নিতে চাইছি আজকের বিস্তারের এই আন্তর্জালিক মঞ্চে। বিশ্বদেব চৌধুরী। শুভ সন্ধ্যা। আমি আলম খুরশিদ আপনাকে শুভেচ্ছা জানাই। আপনি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার অনুরাগী, আমার প্রিয়জন, বন্ধু, শিক্ষার্থী অনেকেই এই অনুষ্ঠানে আমি দেখছি যুক্ত হয়েছেন। তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আসলে বলেন। একটু আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে শুরুতেই একটা আমার মনে হয় যে বিভ্রান্তি তৈরি হতে পারে, এই কারণে একটু সংশোধনী আমি দিতে চাচ্ছি। সেটা হলো যে আসলে এখন বই তো প্রকাশিত হয় এবং বইয়ের যারা বিপণন কাজে যুক্ত থাকেন তারা নানা রকম উলট পালট করে ফেলেন। সম্ভবত একটা গ্রন্থ বিপণন সংস্থা কোনোভাবে আমার নামে একটা বইয়ের প্রচার চালিয়েছে, সেই বেলজিয়াম ভ্রমণের ব্যাপারটা। আমি ইউরোপে একবারই ভ্রমণ করেছি এবং সেটা ইংল্যান্ডে, লন্ডন শহর ছাড়া ইউরোপের আর কোনো শহরের অভিজ্ঞতা আমার নেই। তো বুঝতেই পারছি, এবং সেই স্মৃতি নিয়ে আমি কিছু লিখিও নি। তো রকমারি থেকে সংগৃহীত হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। আমার এই ধরনের কোনো সংযুক্তি নেই। এই মোটামুটি। আর আপনি কি জানতে চান বলেন। আমরা এখন আমাদের যেটা একটা আনুষ্ঠানিক রয়েছে, আনুষ্ঠানিকতা, যে শুরুতেই আমরা অতিথির সূচনা পর্বের জীবনের গল্পটা শুনতে চাই। আর অর্থাৎ কেন বাংলা ভাষার প্রতি, সাহিত্যের প্রতি, বই পড়ার প্রতি, লেখালেখির প্রতি আপনার আগ্রহটা, অনুরাগটা তৈরি হলো এতটাই যে আপনি এক পর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলেন এবং সেটাকেই জীবিকা হিসেবে নিলেন। তো এর পেছনের যে গল্পটা, প্রেরণার, প্রণোদনার, হ্যাঁ, ওই গল্পটা একটু শুনে নিতে চাই শুরুতে। খুব ভালো প্রশ্ন।
তবে নিজের সম্পর্কে কিছু কথা বললে অনেক সময় এর মধ্যে আহ নিজের প্রতি অনুরাগ, আত্মমুগ্ধতা এগুলি যুক্ত হয়ে যায়। শ্রোতা যারা তারা ক্ষমা করবেন। তবে যেহেতু প্রশ্নটি উত্থাপিত হয়েছে, আমাকে কিছু কথা তো বলতেই হবে। আসলে আমি সিলেটের একটা সম্ভ্রান্ত সাংস্কৃতিকভাবে ঋদ্ধ একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। এটা আমার অত্যন্ত গর্বের এবং অহংকারের দিক। পারিবারিক পরিমণ্ডলেই আমি আসলে সাহিত্য বোধ যে সঞ্চারিত হয় সেরকম একটি পরিবেশ আমি পেয়েছি। আপনারা যেমন সিলেট অঞ্চলে জন্ম, সিলেটের একটা সবচেয়ে বড় সমস্যা হয় যে ছোটবেলা থেকেই আহ, আমাদের যে আঞ্চলিক ভাষার চর্চা হয় এবং সেই চর্চা এমন ভাবে আমাদের বাকযন্ত্রে আহ, যুক্ত থাকে যে এর থেকে মুক্তি ঘটা খুব কঠিন। কিন্তু পারিবারিক পরিমণ্ডলেই শুদ্ধ উচ্চারণে কথা বলার চর্চা ছোটবেলা থেকে পেয়েছি। এটি একটি দৃষ্টান্ত দেওয়ার জন্যই বলছি যে এই কারণে সাহিত্যের প্রতি অনুরাগ, সংস্কৃতি চর্চার প্রতি আহ, ঘনিষ্ঠতা এগুলি ছোটবেলা থেকেই আমি বলবো পরিবেশগত কারণেই লাভ করেছি। তো বিশেষভাবে বলবো যে লেখালেখির যে চর্চা এটি একেবারে ছোটবেলা থেকেই আহ দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে যখন পড়ি তখন থেকেই মুখে মুখে ছড়া তৈরি করা, বানিয়ে বানিয়ে গল্প বলা এবং খুব সম্ভবত আমার বড় যারা ছিলেন বয়সে তারা সবাই আমাকে খুব আদর করতেন। আমি অনেক মানুষের স্নেহ ভালোবাসা পেয়ে বড় হয়েছি, যে কারণে যে কোনো জায়গায় বেড়াতে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হতো, সবাই ঘিরে ধরতো, কিছু কিছু বলো, কিছু ছড়া শোনাও। তখন নিজে বানিয়ে বানিয়ে অনেক সময় আমি একজন কবি, ভাষায় নাই তো মোর ছবি, এই ধরনের বানিয়ে উপস্থিত ক্ষেত্রে ছড়া কবিতা বলতাম। আচ্ছা, এইটা একটা অর্থাৎ চর্চার পারিবারিক পরিমণ্ডলটাই আপনাকে প্রণোদিত আমাকে করেছে। হ্যাঁ, আমাকে কিন্তু বাংলা আর ভাষা নিয়ে পড়ার সিদ্ধান্তটা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সিদ্ধান্তটা কখন কিভাবে নিলেন? এটি বলি 1971 সনে আহ নবম শ্রেণীর ছাত্র ছিলাম। শরণার্থী হয়ে ভারতে গেলাম এবং সেখানে ক্যাম্পে থাকতে হয়নি। আমার পিসি, পিতৃশ্বশা, তার একটা বাড়ি ছিল একটা শহরে। তিনি আমাদের 9 জনকে তার বাড়িতে আশ্রয় দিলেন এবং তার নাম অন্নপূর্ণা। যথার্থ অর্থেই তিনি অন্নপূর্ণা। এই 9 মাস তিনি আমাদেরকে তার বাড়িতে রেখেছেন। 9 জনের মধ্যে তার মাও ছিলেন, আমার ঠাকুরমা। তো এই 71 সালে আমি বলবো স্কুল ছিল না, তো ঘুম থেকে উঠেই যুদ্ধের খবর নিয়ে এইসব করেছি। আর এর মধ্যে কিছু বইপত্র পড়ার সুযোগ হয়েছে, যে কারণে এই 1971 সালে নিয়ম করে বলা যায় প্রতি সপ্তাহে কিছু বই পড়েছি। একটা বই পড়ার অভিজ্ঞতা এই সময় হয়েছে, একটা ভান্ডার তৈরি হয়েছে। এটি আমার মনে হয় যে সাহিত্য পড়ার ক্ষেত্রে আমাকে প্রাণিত করেছে। আর ছোটবেলা থেকেই বাবা যেহেতু শিক্ষক ছিলেন, সিলেট শহরে একটা বড় স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন, তার আদর্শ আমাদের কাছে একটা বড় দৃষ্টান্ত ছিল এবং শিক্ষকতা করব এই ধরনের একটা ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে শিক্ষক হব এবং সেটি কিন্তু আহ, ইচ্ছাটি আকার পরিবর্তিত হয়েছে, কিন্তু শুরু থেকেই স্কুলের শিক্ষক হব। কলেজে গিয়ে ভর্তি হয়েছি, মনে হয়েছে যে কলেজের শিক্ষক হব। বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন পা রাখলাম সেদিন মনে হলো যে না, শিক্ষক যদি হতে হয় এখানেই। তো এটি হচ্ছে শিক্ষকতার দিক। আর সাহিত্যের যেটা হচ্ছে
এই যে 1971 সালে শিক্ষকতার প্রসঙ্গে একটি তথ্য আমি দর্শক শ্রোতাদের দিয়ে রাখতে চাই। আপনার শিক্ষক না হওয়ার কোনো উপায় ছিল না, কারণ আপনি অনার্সে এবং মাস্টার্সে দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন আর কি। ফলে সবারই নজরটা আপনার দিকেই ছিল বিভাগে নেওয়ার ব্যাপারে। সুতরাং এটা একটা আসলে অনিবার্য পরিণতি ছিল আপনার জন্য। এইটা সবসময় অনিবার্য হয় না। তখন অবশ্য প্রথম শ্রেণী পাওয়া খুব দুরূহ ছিল। হ্যাঁ, বাংলা সাহিত্য কিন্তু দুটোতেই, হ্যাঁ। কিন্তু কিন্তু মোটামুটি প্রত্যেক বছরই, এখন তো প্রত্যেক বছরই প্রথম স্থান অধিকার করে কেউ না কেউ করে। কাজেই সবাই সবসময় যে হয়ে যায় তাও নয়। আমি সৌভাগ্যবান যে এটি, তবে আমি প্রথম দিন থেকেই এরকম একটা ফল যাতে অর্জন করতে পারি এই চেষ্টা আমার ছিল। চেষ্টা ছিলেন। আচ্ছা, লেখালেখি বিষয়ে কিছু বলছিলেন। এই কারণে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অনেক কিছু অর্জন করতে হয়েছে, অনেক ত্যাগ, অনেক শ্রম অধ্যবসায়ের মধ্যেই মাধ্যমেই এটি অর্জিত হয়েছে। তো আমি আবার হ্যাঁ, আগের কথায় চলে যাই। সেই সেটি হচ্ছে যে সাহিত্য অনুরাগ তৈরি হলো, এবং সবচেয়ে সহজ মাতৃভাষা এবং মাতৃভাষায় রচিত সাহিত্য, যেটি সবচেয়ে বেশি খুব সহজে একটা সংযোগ স্থাপিত হয় মানুষের। তো আমার সঙ্গে সেই সংযোগটি স্থাপিত হলো, এবং মনে হলো যে আমি সাহিত্যই পড়ি। কিন্তু সাহিত্য পড়ে কি হয়, এবং সাহিত্য কিভাবে পড়তে হয়, এবং সাহিত্য পড়লে তার কিভাবে রিটার্ন দিতে হয়, এই অভিজ্ঞতা তো আমার ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই বুঝলাম যে না, আসলে এখানে সাহিত্যের সমালোচনা লিখতে হয়, এবং এই সাহিত্যের সমালোচনা লিখতে গিয়ে আমার যে শৈশব থেকে যে সৃষ্টিশীল লেখার প্রতি যে ঝোঁকটা ছিল, যেখানে আমি ছড়া লিখতাম, ক্লাস 9-10 যখন আমি পড়ি তখন ঢাকার পত্র পত্রিকায় আমার ছড়া প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শহরে আমার অনেক পত্র বন্ধু ছিল। এই সময় আমি প্রচুর লেখালেখি করেছি। তো সেই লেখালেখি আর সাহিত্য পাঠ করা এবং সাহিত্য বিচার করা, এর কিন্তু একটা পার্থক্য তৈরি করে দিল। সেই পার্থক্য তৈরি করে দেওয়ার কারণে আমাকে আসলে কিভাবে একজন ভালো সাহিত্য সমালোচক হতে হয়, সেই চেষ্টায় যখন আমি নিমগ্ন হলাম বা নিয়োজিত হলাম, তখন আর আমার পক্ষে আর ওই সৃষ্টিশীল যে সাহিত্য চর্চা, সেখানে নিজেকে ধরে রাখা সম্ভব হলো না। এবং এটি আমার, আমি বলবো যে একটা আমার হয়তো অপূর্ণতা, একটা আমার সীমাবদ্ধতা, যে সেই জায়গায় আমি আর ফিরে যেতে পারিনি। এখন ফিরে যেতে চাইলেও যেতে পারি না। এত ভালো লেখা হয়, আমার প্রিয়জনেরা, আমার ছাত্রছাত্রীরা লিখে, আমার বন্ধুরা লিখেন, এবং মনে হয় আমি ঠিক ওই মান অর্জন করতে পারবো হ্যাঁ, না। আমার পক্ষে আর সেটা সেটা সেগুলোর কথা আমরা উদ্ভাবন শুনবো, আপনার পছন্দের লেখা, প্রিয় লেখা শুনবো, কিন্তু আগে আপনার নিজের লেখা সম্পর্কে জেনে নিই। বিশেষ করে আপনার ওই যে গবেষণামূলক কাজগুলো, বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, মানিক, মুস্তফা আলী, এদের সম্পর্কে যে বইগুলো আপনি লিখেছেন, তার প্রেক্ষাপট, তার বিষয়বস্তু, তার উপপাদ্য, অনুসিদ্ধান্ত, এইগুলো নিয়ে যদি আর একটু বিশদভাবে আমাদের জানাতেন, কি কাজগুলো করেছেন আপনি তাদের কাজ সাহিত্য নিয়ে। আমি প্রবন্ধ লেখার বলা যায় হাতেখড়ি হলো, আমি যখন দ্বিতীয় বর্ষ অনার্সে পড়ি, তখন মনে হলো যে একটা একটা প্রবন্ধ লিখি। তখন আমি সুকুমার রায়, আমাদের সবার প্রিয় ছড়াকার, তার নানা পরিচয়, তো সুকুমার রায়ের ছড়ার উপর আমি একটা প্রবন্ধ লিখে লিখে সেটি আমি বাংলা একাডেমিতে নিয়ে যাই, এবং সেখানে তখন ছোটদের পত্রিকা প্রকাশিত হতো, এখনো হয়, ধানশালিকের দেশ। এর সহকারী সম্পাদক ছিলেন সেলিনা হোসেন। তার কাছে আমি লেখাটা দিলাম, তিনি খুব খুশি হয়ে পরের সংখ্যাতেই সেটি ছেপে দিলেন। এটি আমার বলা যায় মুদ্রিত প্রবন্ধ 1978 সালে, 78 বা 77 সালে এটি প্রথম প্রকাশিত হয়। এরপর আসলে পরীক্ষার খাতায় তো প্রশ্নের উত্তর লিখতে হয়েছে, এবং সেখানে আপনি, আপনারা হয়তো আমার যারা অনুরাগী তারা জানেন যে দীর্ঘকাল আমি আমি যখন অনার্স পরীক্ষা প্রথম শ্রেণী লাভ করি, তখন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60 বছর চলছিল,
এবং এই 60 বছরে আমি ছিলাম 21তম প্রথম শ্রেণী প্রাপ্ত ব্যক্তি বাংলা ডিপার্টমেন্টে। কাজে এটি একটা দেয়াল ছিল, এই দেয়াল অতিক্রম করা খুব কঠিন ছিল। তো আমাদের আসলে প্রশ্নের উত্তর যখন লিখতে হতো, একটা এমন মান অর্জন করতে হতো যে শিক্ষকদেরকে মুগ্ধ না করে একটা 60 নম্বর এর কাঁটাতারের যে বেড়া, হুম, এটি অতিক্রম করা যেত না। তো প্রথম দিন থেকেই একটা প্রতিজ্ঞা ছিল যে আমাকে সেরা হতে হবে, আমাকে শ্রেষ্ঠ উত্তরটি লিখতে হবে। তো দেখা গেল যে 60 নম্বরের লক্ষ্য নিয়ে একটা পরীক্ষা লিখলে 55-এর বেশি পাওয়া যায় না। তখন টার্গেট করতে হলো 80, যে 80 পেতে হবে। তো এটা তো একটা মানে অলীক কল্পনা, সাহিত্যে 80 নম্বর পাওয়া। তো 80 টার্গেট করে দেখলাম যে 60-61 পাওয়া যায়। তো এইভাবে একটা লেখালেখির চর্চা হলো এবং প্রবন্ধ লেখার জগতে আসলে হ্যাঁ, আস্তে হ্যাঁ, আস্তে হ্যাঁ, সেই প্রবন্ধ গ্রন্থগুলোর কথাই জানতে চাইছি আর কি। আপনি যে তারাশঙ্করকে প্রবন্ধ নিয়ে লেখার শরৎ মানিক রবীন্দ্রনাথ নিয়ে লিখলেন, ওই ঢুকে গেলাম। গ্রন্থগুলো সম্পর্কে একটু আলোকপাত হ্যাঁ, করা আমার। তো প্রথমেই যে প্রবন্ধগুলো আমি লিখেছি, প্রথম দিকে আমি আহ আহ, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের অবদান এই নিয়ে একটা প্রবন্ধ লিখি। বাংলাদেশের সাহিত্য গবেষণার যে ধারা, এই নিয়ে প্রবন্ধ লিখি, ইতিহাসমূলক প্রবন্ধ কিছু লেখালেখি করি ওই সময়। তারপরে আমি সাহিত্য কাজী আহমদুল্লাহ, গবেষণার ধারার আসলে ওই এই গ্রন্থটির বিষয়বস্তু বা প্রতিপাদ্য কি ছিল এটি আসলে? আসলে সাহিত্য পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলাম হুম, হুম, এবং প্রবন্ধের মূল বিষয়টা ছিল যে বাংলাদেশে যে সাহিত্য গবেষণার হুম, একটা জগৎ তৈরি হয়েছে, হুম। এই সাহিত্য গবেষণার একটা ইতিহাস আচ্ছা, তৈরি করা, ওকে। ইতিহাস তৈরি করা, হুম, দেখা যে কারা এই এই সাহিত্য হুম, গবেষণার সঙ্গে যুক্ত ওকে, হয়েছেন আচ্ছা, এবং আচ্ছা, তাদের কি উদ্দেশ্য ছিল, তারা কিভাবে সাহিত্য গবেষণার একটা ধারাকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গবেষকরা তাদের বিষয় অনুযায়ী এবং গবেষণা পদ্ধতি অনুসারে তারা কিভাবে আহ একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গেছে, সেইটি বিবেচনা করি আমার লেখা। প্রবন্ধ এই রচনা। কারণে আসলে গবেষকদের গবেষণা নিয়ে গবেষণা করতে করতে আসলে গবেষণার জগতে আমি ঢুকে যাই এবং তখন বুঝতে পেরেছি। এমই পাশ করার পর এমফিল পর্যায়ে যখন একটা নিবন্ধনের প্রশ্ন আসে, হুম, তখন ঠিক কি বিষয়ে গবেষণা করব এই নিয়ে যখন প্রশ্ন আসে, তখন আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বেছে নেই। এর কারণ এটি 1983-84 সালের কথা বলছি, অনেক আগে। আমার কাছে মনে হয়েছিল যে বাংলা সাহিত্যের এই 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারাশঙ্করের সাহিত্য জগৎটি অবিশ্লেষিত রয়ে গেছে। এই একটি অকর্ষিত একটি ক্ষেত্র, যেখানে গবেষকরা তাদের দৃষ্টিপাত নিবদ্ধ করেননি। এইটি যখন আমার মনে হলো, তখন মনে হলো যে এই জায়গাটাতে আমি গবেষণা করতে পারি। এবং গবেষণা এর মধ্যে আরেকটি বিষয় আমাকে খুব প্রাণিত করেছিল যে আমি তার সম্পর্কে একটু ধারণা নিতে গিয়ে যখন দেখলাম যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছিল, সেই মুক্তিযুদ্ধ ওই বছরই 1971 সালেই তার জীবনাবসান ঘটে। কিন্তু দেখলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ লেখক, শিক্ষক, শিল্পী সহায়ক সমিতির তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বলা যায় প্রথম উপন্যাসটি তিনি রচনা করেছেন। এইটি এই তথ্যটি যখন আমাকে আমার সামনে আসে, তখন আমার মনে হলো যে তিনি তো আমাদের একজন প্রিয়জন অবশ্যই, আচ্ছা, আমি তার সেই এবং উপন্যাসটির তাকে নিয়ে আমি উপন্যাসটির গবেষণা নামটি এই জানার কিন্তু ব্যাপারে আমার খুব আগ্রহটা তৈরি কৌতূহলী। করে। তার সেই উপন্যাসের নামটি হ্যাঁ, যদি একটু হ্যাঁ, জানাতেন। উপন্যাসের নাম হচ্ছে একটি কালো মেয়ের কথা। এটি 1971 নামে তার একটি গ্রন্থ আছে। এই গ্রন্থে দুটি উপন্যাস প্রকাশিত হয়। একটি হচ্ছে সুতোপার তপস্যা, এটি 60-এর দশকের কলকাতার রাজনৈতিক জীবনের পটভূমিকায় লেখা উপন্যাস। আর দ্বিতীয় আরেকটি উপন্যাস একটি কালো মেয়ের কথা, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বনে লেখা। তো এবং বিশেষভাবে আগ্রহের বিষয় হচ্ছে এবং কৌতূহলের বিষয় হচ্ছে 14 সেপ্টেম্বর 1971 সালে কিন্তু আহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবন অবসান ঘটে যায়।
তার আগেই তিনি উপন্যাসটি লিখে সমাপ্ত করেছেন এবং অক্টোবর মাসেই পূজা সংখ্যা নবকল্লোলে এই উপন্যাসটি প্রকাশিত হয় এবং ৭২ সালে এই গ্রন্থাগারে। দুটি গ্রন্থ গ্রন্থাগারে প্রকাশ করে। এই কারণে প্রথম বলছি যে আমাদের আরো শহীদ আনোয়ার পাশা, রাইফেল রুটি, হ্যাঁ হ্যাঁ। শওকত ওসমান মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস লিখেছেন। আমি তারাশঙ্করটাকে একটু এগিয়ে নিয়ে আসছি যে 14 সেপ্টেম্বর তার তো জীবনাবসান ঘটে গেছে, তার আগেই উপন্যাস তাকে লিখে সমাপ্ত করতে হয়েছে। ঢাকা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে আমাদের স্বাধীনতার রজত জয়ন্তী যখন হয়, আমাদের বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকার একটি প্রকাশনা সংস্থা এই বইটি প্রকাশ করে এবং ওই বইয়ের আমি একটি ছোট্ট ভূমিকাও লিখে দিই। খুব আকর্ষণীয় এবং একটা অজানা তথ্য আমরা জানতে পেরে বেশ রোমাঞ্চিত বোধ করছি। আমার আরেকটি বইয়ের ব্যাপারে একটু আগ্রহ রয়েছে, বিশেষ করে ওই যে সাহিত্য সাধনায় ঢাকার নারীরা, এই বইটি সম্পর্কে যদি আরেকটু বিশদে জানাতেন আমাদের। ঢাকা সাহিত্য সাধনায় ঢাকার নারী, আসলে আপনাদের একটু কথা বলিনি, আমি তুলনামূলকভাবে কম লেখালেখি করি। কম লিখি এর কারণ হলো আমি আসলে ফরমাসি লেখা লিখতে চাই না, এটি একটি আমার আপত্তির দিক। আর আরেকটি বিষয় হলো যে পত্রপত্রিকায়, দৈনিক পত্রপত্রিকায় যেসব রবিবাসরীয় পাতা থাকে সেখানেও আমি লিখি না, এই চর্চাটা রাখি না। আমি আসলে কিছু বলার থাকলে লিখি এবং যা লিখি তা আনন্দের সঙ্গে লিখি। তো সাহিত্য সাধনায় ঢাকার নারী এটি আমার আনন্দের সঙ্গে লেখা গ্রন্থ নয়, এটি একটা ফরমাসি লেখা। এটা হচ্ছে যে ঢাকার 400 বছর পূর্তি উপলক্ষে এশিয়াটিক সোসাইটি একটা পরিকল্পনা গ্রহণ করে, তারা নানা রকম গবেষণা প্রকাশ। তখন এশিয়াটিক সোসাইটির সঙ্গে আমি যুক্ত হই। আমি এশিয়াটিক সোসাইটির সদস্যও ছিলাম না, কর্তৃপক্ষ আমাকে তাদের বাংলা জার্নালের সম্পাদক মনোনয়ন দিলেন। তো এটা একটা, আমি বলবো যে খুব সম্মানজনক একটা প্রস্তাবনা। সেই কারণে আমি সেটি রাজি হই এবং 2 বছর তাদের যে রিসার্চ জার্নাল সেটা আমি সম্পাদনা করি। কিন্তু ওই সময় একটু সংযোগ তাদের সঙ্গে তৈরি হলো এবং ওনারা চাইলেন যে এই 400 বছরে ঢাকার নারী রচিত যে সাহিত্য, এই বিষয়ে একটা লেখা আমাকে লিখতেই হবে। এমন ভাবে আমি অনুরুদ্ধ হলাম যে আমাকে শেষ পর্যন্ত লিখতে হলো। সেই লেখারই গ্রন্থরূপ। তবে বিশেষভাবে বলা দরকার যে আসলে 19 শতকে ঢাকায় এই 2-4 জন নারীর আত্মপ্রকাশ ঘটেছে। তাও আমরা সবাই সব নারীর নাম জানি না। ঢাকা থেকে প্রকাশিত শুধুমাত্র আমরা রূপ জালাল, নবাব ফয়জুন্নেসা চৌধুরী ওই গ্রন্থটার পরিচয় আমরা জানি। তো আমার বইয়ে আরো কিছু নারীর লেখকের নাম সেখানে এসছে এবং মধ্যযুগে 400 বছরে তো আর না, 400 বছরে 1-2 জন নারীর নাম আমরা বাংলা সাহিত্যে পাই। আসলে আমাদের যে সাহিত্য সাধনায় ঢাকার যেসব নারীর পরিচয়, সেই নারীরা আসলে 20 শতকেরই লেখক, প্রধানত লেখক। তবে এই ধরনের এই বইয়ের ভূমিকায় আমি একটা কথা বলেছি, এটি যেহেতু প্রসঙ্গটা তুললেন আমার বলা দরকার। আমি আসলে এই যে নারীদের রচিত সাহিত্য, এইভাবে সাহিত্যকে আমি আলাদা করার পক্ষপাতী নই। তো আমাদের এখানে নারী বিষয়ে এখনো আমাদের এই বনেদি ধারণা, বনেদি আমি বলবো না, পশ্চাৎপদ ধারণা রয়ে গেছে। আমরা এই বিভাজনের এখনো বিভাজনটা করি। এই বিভাজন আছে বলে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। আমি প্রত্যাশা করি যে ভবিষ্যতে আর বিভাজন থাকবে না। নারীর সাহিত্য পুরুষের সাহিত্য বলে আমরা কোনো নামকরণ করব না। এটার মূল উদ্দেশ্যটা নিশ্চয়ই ইতিহাসের একটা অধ্যয়ন আর কি, একটা সময়টাকে ধরে আনা। তখন যেটা আসবে এটা সমাজের কথা আছে। আচ্ছা, ইতিহাসমূলক আরেকটা কথা বলে নেই, ইতিহাসমূলক লেখা এটি আমার খুব পছন্দের বিষয় নয়। আমি আসলে খুব ইতিহাস লিখতে চাই না, এটি আমার একটা দুর্বলতার জায়গা বলতে পারেন। ঠিক আছে, আপনার এর মধ্যে এই কাজগুলোর মধ্যে পছন্দের বিষয় বা নিজের আনন্দ নিয়ে যে লিখেছেন, কাজ করেছেন, এরকম দু একটা কাজের উপর আলোকপাত করে আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাব। আচ্ছা, আসলে আমি আমার একটা
এই বছর বইমেলা তো ওইভাবে হয়নি, তারপরেও এই বছর আমার 50 যেটা হ্যাঁ একটা একটা নির্বাচিত একটা একটা প্রবন্ধ গ্রন্থ, হ্যাঁ। একটা প্রবন্ধের সংকলন বেরিয়েছে। এগুলা অতীতে লেখা বিভিন্ন প্রবন্ধ একত্র করে প্রিয় প্রবন্ধ। প্রিয় প্রবন্ধ। প্রিয় প্রবন্ধ এই নামটি নামকরণ করেছি আসলে এই প্রিয় প্রবন্ধের তো অনেক অর্থ হয়। আমি আসলে যেটা চেয়েছি যে আমি যেসব প্রবন্ধ আনন্দের সঙ্গে লিখেছি অথবা লিখার সময় আনন্দ যাপন করেছি সেই সব প্রবন্ধই এই গ্রন্থে সংকলিত হয়েছে। তো আমার আনন্দের জায়গা, আমার সবচেয়ে প্রিয় যে বইটি, এটি আপনি উল্লেখ করেননি। আহ, বইটির নাম হচ্ছে দু চারিটি অশ্রুজল, রবীন্দ্র গল্পের ভিন্ন পাঠ। এটি আমার রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমার একটা আলোচনা গ্রন্থ। আমি চেয়েছি এই গ্রন্থ খুব আনন্দের সঙ্গে আমি লিখেছি। এই গ্রন্থের সব প্রবন্ধ বিভিন্ন সময় এই প্রবন্ধগুলা বিভিন্ন জার্নালে বা গবেষণাপত্রে এগুলা প্রকাশিত হয়েছে এবং এই প্রবন্ধগুলা লেখার সময় আমার যেটা উদ্দেশ্য ছিল, আমি চেয়েছিলাম যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে, তো রবীন্দ্রনাথের জীবদ্দশা থেকে তার মৃত্যু উত্তর এই দীর্ঘকাল প্রচুর লেখালেখি হয়েছে। প্রমথনাথ বিশি থেকে শুরু করে বুদ্ধদেব বসু, আমাদের বাংলাদেশে শহীদ আনোয়ার পাশা, অনেকেই রবীন্দ্রনাথের সৈয়দ আকরাম হোসেন। ছোট গল্প নিয়ে, সৈয়দ আকরাম হোসেন চমৎকার কিছু প্রবন্ধ লিখেছেন গল্পগুচ্ছের। তিনি তার ছোট গল্পের, রবীন্দ্র ছোট গল্পের শিক্ষা পাঠ এটি তার কাছ থেকেই পাওয়া। কাজেই আপনি নামটা উচ্চারণ করেছেন, তার নামটা নিশ্চয়ই আজকে আমার আলোচনায় আসতো। তো অধ্যাপক সৈয়দ আকরাম হোসেনের কাছে আমি নানাভাবে ঋণী। রবীন্দ্র গল্প পাঠ বিশ্লেষণ তার কাছ থেকে শেখা। তো সেইখানে আমি যে বিষয়টি আমি নিয়ে এসেছিলাম, আমার কাছে মনে হয়েছিল যেসব বিষয় রবীন্দ্রনাথের গল্প আলোচনায় এখনো অনালোচিত থেকে গেছে, যেসব বিষয় ঠিক সেভাবে সমালোচকদের দৃষ্টিসীমায় আসেনি, সেই সব বিষয় আমি সেই গ্রন্থে আলোচনা করার চেষ্টা করেছি এবং এই কাজটি আমি খুব আনন্দের সঙ্গে করেছি। দুই একটি দৃষ্টান্ত বা দুই একটি উদাহরণ যদি আপনি দিতেন। দু একটি দৃষ্টান্ত দিতে হলে আমি এই প্রবন্ধ এই গ্রন্থে যে প্রবন্ধগুলো আছে সেগুলোর কথা বলি। যেমন প্রথম প্রবন্ধের নাম হচ্ছে শিশিরে শিশিরে অশ্রু গলা। এটি শরৎ বিষয়ক একটা গান থেকে এই নামটি নেয়া। এখানে আমি দেখিয়েছি যে শরৎ প্রকৃতি, আমরা সমালোচকরা বলেন যে এর একটা বলা যায় যে শীতাতপ নিয়ন্ত্রিত একটা আমেজ আছে, না শীত না তাপ, এবং এটি মানুষকে উদার করে এবং রবীন্দ্রনাথের বাৎসল্য রসাশ্রিত গল্প শরৎকালের পটে রচিত হয়েছে, এই ধরনের একটি আলোচনা থাকে। তো আমার কাছে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ এই যে শরৎকালে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাঙালি বা একাংশ বাঙালির একটা সংস্কৃতির দিক, দুর্গাপূজা হয় এবং দুর্গাপূজায় পিত্রালয়ে দেবী দুর্গা আসেন। আগমনটা আনন্দের, আর বিদায়টা, তাকে আবার চলে যেতে হয় 3 দিন অবস্থান করে, চতুর্থ দিনে তাকে চলে যেতে হয়। তো আগমন এর আনন্দ আর বিদায়ের বেদনা, এই দুটি আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি রবীন্দ্রনাথকে অনুসন্ধান করে দেখি তো এই যে কন্যা বিদায়, কন্যা আগমন, এই বিষয়টা রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছে কিনা। আমি এইটি অনুসন্ধান করে দেখলাম এইটি আর্কেটাইপ হয়ে আছে রবীন্দ্রনাথের গল্পে। এইটি আমি অনুসন্ধান করেছি এই শিশিরে শিশিরে অশ্রুকলা এই প্রবন্ধে। একটি প্রবন্ধ আছে মৃত্যুর নেপথ্যে হতে। মৃত্যু নানাভাবে আত্মপ্রকাশ করে, যেমন এখন করোনা রূপে মৃত্যু আত্মপ্রকাশ করছে। তো মৃত্যুর তো নানা অভিব্যক্তি আছে। তো
তো আমার কাছে মনে হয়েছিল রবীন্দ্রনাথের গল্পে কতভাবে মৃত্যুর আত্মপ্রকাশ করেছে, সেইটা আমি বিশ্লেষণ করেছি মৃত্যুর নেপথ্য হতে এই প্রবন্ধে। আরেকটি প্রবন্ধ, সেটি এশিয়াটিক সোসাইটি জার্নালে প্রকাশিত হয়েছিল, আনন্দী মৃণাল অনিলা, সাদৃশ্য ও পার্থক্য সন্ধান। আনন্দী মৃণাল অনিলা, আনন্দী হচ্ছে বৈষ্ণবী গল্পের কেন্দ্রীয় চরিত্র, মৃণাল স্ত্রীর পত্রের কেন্দ্রীয় চরিত্র, অনিলা আমাদের ১ নম্বর গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই তিন নারী স্বামীকে পরিত্যাগ করেছে। তো হিন্দু বিবাহ আইনে তো ডিভোর্সই নেই, বিবাহ বিচ্ছেদই নেই, তো স্ত্রী স্বামীকে কিভাবে বর্জন করে? তো এই ঘটনা রবীন্দ্রনাথের গল্পে ঘটেছে, এবং এই তিন নারীর যে সাদৃশ্য এবং পার্থক্য, তাদের অগ্রসরতা এবং তাদের সীমাবদ্ধতা, একটি জায়গায় এসে দেখা যাচ্ছে যে আসলে তারা ওই যে বন্ধনের আর্কেটাইপ, শাখা সিঁদুরের যে আর্কেটাইপটি হিন্দু নারীর চেতনা কোষে বদ্ধমূল হয়ে আছে, সেটা থেকে তারা কিন্তু মুক্ত হতে পারেনি, যেটি আপনার ল্যাবরেটরির সোহিনীর ক্ষেত্রে ঘটেছে, যেটি রবিবার গল্পের আমরা যে বিভার ক্ষেত্রে আমরা পাবো, অথবা শেষ কথার অচিরার মধ্যে আমরা যে আধুনিকতা পাবো, অমিয়ার মধ্যে যে আধুনিকতা পাবো, সেই আধুনিকতা কিন্তু এই তিন নারীর মধ্যে নেই। তো আমরা অনেক সময় অভ্যাস থেকে বলে ফেলি যে মৃণাল রবীন্দ্রনাথের বিদ্রোহী চরিত্র। তো আসলে মৃণালের বিদ্রোহ একটা পর্যায় পর্যন্ত সত্য, কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু আসলে ওই গিরিধারী কৃষ্ণের সমর্পিত। তো স্বামীকে ছেড়ে কৃষ্ণকে, কৃষ্ণে সমর্পণ করেছে নিজেকে। এটাকে কতটুকু আমরা অগ্রসরতা বলবো, এটা তো বিবেচনার বিষয়। অনেক ধন্যবাদ, আমরা খানিকটা ধারণা পেলাম এই বিষয়ে আর কি। আচ্ছা, আমি আর বললাম না, এখানে কথাটা শেষ করলাম। হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, না আপনি তো গবেষণা সাহিত্য নিয়ে বা বিশেষ করে বাংলা সাহিত্যে যে গবেষণা যে ধারাটি, ঐতিহাসিক ধারাটি আপনি পর্যালোচনা করেছেন, আবার সমালোচনা সাহিত্যের ব্যাপারে আপনার প্রবল আগ্রহ এবং সক্রিয়তা রয়েছে, আপনি নিজেও কিছু সমালোচনা লিখেছেন। এই দুই অভিজ্ঞতার আলোকে এখন এই মুহূর্তে বাংলাদেশে বা সমকালীন বাংলা সাহিত্যে এই গবেষণা, এই মননশীলতার চর্চা, এই সমালোচনা সাহিত্যের অবস্থান, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ বা আপনার কি পর্যালোচনা? আমাদের এখানে যে পর্যবেক্ষণ, যেটা আমি কারোর নাম উল্লেখ করে বলছি না, আমাদের এখানে যেটি হলো যে আমি সেই ধরনের লেখাকে শ্রেষ্ঠ লেখা বলি যে লেখা পড়ে আমি আরো একটা দুটা লেখা লিখতে অনুপ্রাণিত হই। একজন লেখকের লেখা পড়ে যদি আমি আরো দু চারটি চিন্তা, আমরা বলি না বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলি যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করবে, আমি মনে করি মননশীল লেখক যিনি, তিনিও জ্ঞান সৃষ্টি করেন। তার মননশীল একটি প্রবন্ধ পাঠ করে আমি যদি নতুন কোনো চিন্তায় উদ্বুদ্ধ হতে না পারি, তাহলে এই লেখার কি মূল্য? তো আমরা যে চর্চা করি, এই চর্চার মধ্যে এর ঘাটতি থাকে। আমাদের সাহিত্যে, আমাদের দেশে যে মননশীলতার চর্চা হচ্ছে, সেই চর্চার মধ্যে এই ঘাটতি এখনো আছে। শঙ্খ ঘোষের একটি প্রবন্ধ পড়ে আমি অনুপ্রাণিত হই, সৈয়দ আকরম হোসেনের একটি প্রবন্ধ পড়ে আমি অনুপ্রাণিত হই। তো এই অনুপ্রাণিত করার সামর্থ্য সব লেখকের থাকে না। আমাদের এখানে এই দীনতাটি আছে, এটি আমার কাছে আমাকে খুব কি বলবো, পীড়িত করে। এবং আমাদের এখানে লেখার ধরন দুরকম। আপনি আমাকে একটু অনুরোধ করলেন লেখার জন্য, আমি দু চার দিন দু চারটা বই পড়ে একটা প্রবন্ধ লিখে ফেললাম। আমাদের এখানে এইরকমের চর্চা হয়। আপনি দেখবেন যে অনেক লেখক পাবেন যে 30, 40, 50টি গ্রন্থের রচয়িতা। এত লেখা হ্যাঁ, লিখতে পারা, আমি বলবো যে এটি গুণের বিষয় অবশ্যই, কিন্তু আমার পক্ষে তো 1 বছরেও 5 বছরে একটি গ্রন্থ প্রণয়ন করা সম্ভব। আমার এই সীমাবদ্ধতা আমি ধারণ করি, এবং এটি আমি অকপটে আমি এইটার জন্য আপনি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা তুললেন, আমি তুলতে চেয়েছিলাম, আপনি তুললেন।
বিশ্ববিদ্যালয়ের কোনো দায় আছে কিনা এর পেছনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে সাহিত্য বিভাগগুলো, সাহিত্য বিভাগগুলো তো প্রতি বছরই এমফিলে পিএইচডি তে শত শত গবেষণা হচ্ছে, শত শত গবেষণা সন্দর্ভ বেরোচ্ছে। আপনারা শিক্ষকরা কি কোনো ছাত্রদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারছেন না সত্যিকার জ্ঞান চর্চার জন্য, সত্যিকার গবেষণার জন্য, এবং এর ভিতর থেকে কিছু ভালো কাজকে আমরা এখনো বের করে আনতে পারছি না? এটা আমার 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা নির্দিষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্ণ হয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সবারই নিজস্ব একটা প্রকাশনা বিভাগ থাকে, এবং যেই ধরনের গবেষণা গ্রন্থ, মননশীল গ্রন্থগুলো সচরাচর অন্যান্য বাণিজ্যিক প্রকাশকরা প্রকাশ করতে চান না, সেগুলো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, তাদের নিজস্ব প্রেস থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেদিক থেকেও পিছিয়ে আছে। আমি আমি জানি না তাদের প্রকাশনা বিভাগ থেকে কি ধরনের কাজ হয়, কতটা প্রেস আছে। এর এই দায়টুকু আপনারা কিভাবে নেবেন, বা এটাকে কিভাবে আপনারা উত্তরণের কথা ভাবতে, এটা করতেই হবে না? ঢাকা বিশ্বকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আমরা গর্ববোধ করতে চাই, করিও আর কি। সেই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য রয়েছে? আসলে ওই যে প্রাচ্যের অক্সফোর্ড, এই কথাগুলা বলে আমরা আসলে নিজের মর্যাদাকে হয়তো বাড়াতে চাই। হ্যাঁ, আমরা নিজেরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নয়, আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এই দাবি যদি আমরা করি এবং এই ঘোষণাকে যদি আমরা বাস্তবায়িত করি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। তো অক্সফোর্ডের ইতিহাস আপনি দেখেন 800-900 বছরের ইতিহাস, আর আমাদের 100 বছরের ইতিহাস। তো এই 100 বছরে আমি বলবো যে একেবারে আমরা ব্যর্থ তার নয়, আমরা আমাদের সাফল্যের অনেক দিক আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতার বিষয়টিও আপনাকে ভাবতে হবে। আপনি দেখুন, আপনি খুব ভালো বলবেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যা আপনি জানেন, যে সেই দিক থেকেও আপনি বুঝতে পারবেন যে আমাদের একটা উপজেলার রাস্তাঘাট সংস্কারের জন্য যে বাজেট থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কিন্তু তার চেয়ে অনেক সময় কম হয়। 1000 কোটি টাকা অতিক্রম করে যায় না। এখন হয়তো 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, কিন্তু এর 70% টাকাই ব্যয় হয়ে যায় বেতন ভাতা দিতে। তো যেটুকু টাকা থাকে গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পিছিয়ে আছে, এবং এটি আমাদের রাষ্ট্র যে পরিকল্পনা, রাষ্ট্রীয় পরিকল্পনা এর সঙ্গে যুক্ত। তো এটি একটা দিক। আর এটি হচ্ছে মোটা দাগে বললে এই সীমাবদ্ধতা আছে। আর এমনিতে যদি আপনি আমার ক্ষেত্রে আমার নিজের একটা অবস্থান আছে, সেই ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এখানে শিক্ষার্থীরা আমরা যাদেরকে পাই, আমি যেমন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আমি পছন্দ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম। এখন আসলে ঠিক পছন্দের ব্যাপারটি ওইভাবে ঘটে না। অনেকটা বিভিন্ন বিভাগে এবারে সেরা ছাত্ররা তাদের পছন্দ অনুযায়ী বিভাগটা পেয়ে যায়, আর বাকিরা বাকিরা সেই বিভাগ তারা অর্জন পায় না, তারা আসলে নিক্ষিপ্ত হয়। এক একটা কি বলা যায়, একটা গ্যাপ আছে, সেই গ্যাপে তাদেরকে পুশ করে দেওয়া হয়। তো এই পুশ করার কারণে আমরা প্রতি বছরই 2-4 জন প্রিয় ছাত্র, 2-4 জন প্রিয়। আপনি এটাকে একদম সাইলেন্টও করে দিতে পারেন ফোনটাকে, একেবারে চাইলে একেবারে নীরব করে দিতে পারেন। সাইলেন্ট করে দিচ্ছি, দেখি সেটি মনে হয় সবচেয়ে ভালো হবে। বারবার আমি দেখছি যে অথবা বন্ধ, পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। পাওয়ার অফ করে দিলাম একটা, আর আরেকটা যদি আসে আরেকবার করব। দুটা ফোন এখানে আছে। আচ্ছা, হ্যাঁ বলেন আপনার প্রশ্ন। না, ওইটাই আর কি আমার একটা জিজ্ঞাসা ছিল। তবে আপনি যে কারণটা আপনি মানে দর্শিয়েছেন, আমারও ব্যক্তিগত ধারণা তাই, অনেকটা একটা বড় কারণ সেটাই আসলে সত্যিকার অর্থে। কিন্তু বাকি যে কজন যায় তাদের মধ্যেও যদি কিছু শিক্ষক, কিছু গবেষক যদি ওই প্রেমটা, ওই অনুরাগটা জাগাতে পারতেন, সেইভাবে হয়তো বা কিছু বেরিয়ে আসতো। সাহিত্যের ক্ষেত্রে আমরা হয়তো খুব বেশি পাই না, তবে কয়েকটা জায়গায় এটা আমরা অনেক সময় বলি না, মোটা দাগে আমরা নিন্দার কথা বলি, কিন্তু প্রশংসার কথা বলি না। আপনি খেয়াল করুন যে সারা দেশে যত স্কুল কলেজ আছে, সেখানে যে
ভাষা সাহিত্যের যে শিক্ষা দান করা হয় হুম, এর যোগানটা কোত্থেকে আসে? হুম, হুম, এর যোগান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে হুম, সেই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে সাহিত্য সাহিত্যে স্নাতক ডিগ্রিধারী যারা বা স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা তারাই কিন্তু যায়। কাজে এখানে কিন্তু আমরা একটা একটা শ্রেণীকে এখান থেকে আমরা না না সেটা হচ্ছে শিক্ষকতা তো বটে, শিক্ষকতার কথা হচ্ছে না, মানে এছাড়াও সত্যি কথা এছাড়াও হ্যাঁ, সাহিত্য সমালোচনা, এছাড়াও গবেষণা, মননশীল রচনার একটা হ্যাঁ, যে খরাটে গবেষণা আছে, হ্যাঁ, হ্যাঁ, মননশীলতা একটা হুম, একটা হুম, হুম, একটা ছোট অংশ যায়, এছাড়াও হ্যাঁ, শিক্ষকতার বাইরেও শিক্ষকতায় অনেক আছে, সেটা তো প্রশাসনেও প্রশ্নই ওঠে না। কিন্তু হুম, 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 প্রশাসনেও কিন্তু হুম। প্রচুর তবে আমাদের আবার সেখানেও একটা শিক্ষার্থীরা যায়। প্রশ্ন আছে, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে সাহিত্য এবং ভাষা শিক্ষার মান নিয়ে প্রচুর আমাদের কিন্তু এক ধরনের ইয়ে রয়েছে আসলে, যে ওটা অত মানসম্পন্ন হচ্ছে না এখন, অনেকেই শুদ্ধ করে বাংলা লেখা বলা পড়া এটাও অর্জন করতে পারছে না, ফলে ওই জায়গাতেও একটা বড় ঘাটতি রয়ে গেছে কিন্তু আসলে সামগ্রিকভাবে ভাষা চর্চা, ভাষার নিয়ে যে সাহিত্য রচনা, সাহিত্য চর্চার ক্ষেত্রে। আচ্ছা, আপনি আরেকটা প্রসঙ্গ বলছেন যে সমালোচনা সাহিত্য, এই যে পুস্তক সমালোচনা, এত এত বই বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু বইগুলা সম্পর্কে মানুষ জানতে পারে না, বইগুলা নিয়ে ভালো আলোচনা হয় না, এবং বইগুলো নিয়ে যে এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া, সেটাও কিন্তু খুব একটা আমরা অতটা দেখি না আর কি, হ্যাঁ। সেই ক্ষেত্রে মানে কি করণীয় আছে, মানে আপনার কি পরামর্শ আছে এই ক্ষেত্রে, কি আমার করা যেতে পারে আসলে? আমাদের এখানে যে সমালোচনা হয় হুম, প্রধানত পরিচিতিমূলক, হ্যাঁ, হ্যাঁ, একেবারে। কিন্তু শ্রেষ্ঠ সমালোচনা শ্রেষ্ঠ সমালোচনা যে সমালোচনা আমাদের এখানে আহ, আমি বলবো বুদ্ধদেব বসু অনুসরণ করেছেন, আহ, আবু আবু সঈদ আইয়ুব। সৈয়দ আইয়ুবের মধ্যে আমরা যেটা পেয়েছি, শঙ্খ ঘোষের মধ্যে কিছু পাবো, এইরকম আম, আহ, কিছুটা আছে। আহ, সরোজ বন্দ্যোপাধ্যায় করেছেন, দেবেশ প্রস্তুতি রায়, সম্প্রতি করেছেন, দেবেশ রায়ের দেবেশ লেখা। রায় হুম, করেছেন। এই ধরনের সমালোচনা এর এর মূল বিষয়টি হচ্ছে এরা আসলে পুনঃসৃষ্টিমূলক সমালোচনা। লেখক যা বললেন, লেখক একটা উপন্যাস রচনা করলেন, উপন্যাসের চরিত্রকে, তার ঘটনাকে, তার বিষয়কে আবার পুনঃসৃষ্টিমূলক একটা আহ, বিবেচনায় নিয়ে আসা, এটি আমি মনে করি যে একটা শ্রেষ্ঠ সমালোচনার দৃষ্টান্ত হতে পারে। এই ক্ষেত্রে আমাদের প্রচুর ঘাটতি। এই ঘাটতিটা আহ আমি আমি বলবো যে হুম, পূরণ হওয়া দরকার, এবং এই ক্ষেত্রে যারা আহ, সৃষ্টিশীল লেখক যারা, তারাও যদি এই সমালোচনার সঙ্গে যুক্ত হন তাহলে খুব ভালো হবে। হুম, আর আর যারা মননশীল প্রাবন্ধিক আছেন, তারাও যদি এই নিজের ভেতরকার সৃজন ক্ষমতাকে মনন ক্ষমতার সঙ্গে বা মনন সামর্থ্যের সঙ্গে হুম, হুম, যুক্ত করেন, মননশীলতার সঙ্গে যুক্ত হুম, করেন, হুম, তাহলেই এরকম পুনঃসৃষ্টিমূলক হুম, হুম। সাহিত্য সমালোচনা হ্যাঁ। আহ, সৃজনশীল বিস্তার সাহিত্যিকদের হবে। মধ্যে সৈয়দ শামসুল হক, সৈয়দ নজরুল ইসলাম, এরা কিন্তু হ্যাঁ, বেশ এরা করেছেন, এরা চেষ্টা করছেন। করেছেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরা কিন্তু এরা এর না করেছেন। যথেষ্ট পরিসর নেই, এই ধরনের লেখা যে খেটে খুঁটে লেখা হবে দীর্ঘায়তন, তার জন্য উপযুক্ত স্বীকৃতি, সম্মানী এবং সেটি প্রকাশ হওয়ার যে ক্ষেত্র, সেই পরিসরগুলো ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। আমাদের সেরকম জার্নাল নেই, যেটা আপনাদের বিভাগ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে সেই হওয়া সেই উচিত, সেই বাংলা একাডেমি থেকে হওয়া উচিত, আরো বেশ কিছু, প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটা জার্নাল থাকতে পারতো যেখানে মানুষ এগুলো হ্যাঁ, লিখতে পারবে, হ্যাঁ। কিন্তু সেই জায়গাতে কিন্তু বেশ একটা না, এখন যেটা বিভিন্ন শুধুই যেন বিশ্ববিদ্যালয়ে, পদোন্নতির জন্য যেটুকু না হ্যাঁ, করলেই নয়, না বিভিন্ন লিখলে বিশ্ববিদ্যালয়ে সেটুকুই, হ্যাঁ, হ্যাঁ, জার্নাল হ্যাঁ, জার্নাল প্রকাশিত হয়, হ্যাঁ, সেখানে আসলে ওই পদোন্নতির জন্য হুম, কিছু হুম, বাধ্যবাধকতা থাকে, সেই 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 সব সেটুকু, শর্ত পূরণের জন্য হুম, লেখা হয় হুম, হুম, কিছু একটা প্রফর্মার মধ্যে। এইভাবে হয়তো গবেষণার একটা বিস্তার করতে পারে, কিন্তু হুম। মননশীল প্রবন্ধ রচনা, সাহিত্য সমালোচনার বিস্তারের জন্য আসলে স্বাধীন পত্র পত্রিকা হ্যাঁ, দরকার। সেইটাই যে আমরা কলকাতায় আমরা পরিচয় দেখেছি, এক্ষণ দেখেছি, 12 মাস দেখেছি, চতুরঙ্গ দেখেছি, অনেক পত্র পত্রিকা ছিল, অনুষ্টুপ এখনো বেরোচ্ছে, তো অনুষ্ঠিত হাত করে এখন লেখার মতো কাগজ, কিন্তু আমাদের দেশে তো আমাদের অতটা এখানে নেই সেরকম আমাদের আসলে। এখানে হুম, কিছু হুম, কিছু পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলা খুব দীর্ঘ জীবন পায়নি, হ্যাঁ, দীর্ঘ সেটাই, জীবন হ্যাঁ, পায়নি। সেটাই, এটা সেটাই, একটা হ্যাঁ, হ্যাঁ, সীমাবদ্ধতা। আচ্ছা, আর লিটল হুম, ম্যাগাজিন কিছু কিছু আছে, সেগুলোর চর্চা আছে। আমি বলবো তারপরেও আমাদের সাহিত্য সমালোচনা, আমাদের সাহিত্য চর্চাকে তারাই বাঁচিয়ে রেখেছে।
হ্যাঁ, লিটল ম্যাগাজিন এখনো মাঝে মাঝে কিছু বিশেষ সংখ্যা করে, বেশ বড় করে বিশেষ সংখ্যা করে, সেখানে অনেক দীর্ঘায়তন এবং অনেক হ্যাঁ, বিশ্লেষণাত্মক লেখা সেগুলো কিন্তু থাকে, আমরা সেগুলোর মধ্যে দেখি। আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা একটা উদ্দেশ্য থাকে, যে বা পরে একটা বই বের করে ফেলা যাবে, বই বের হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এবং সেগুলা এই যে কমিশন হ্যাঁ। করে লেখানো, তাতেও এক ধরনের জবরদস্তি থাকে, সেটাই। যে এই বিষয়ে আবার এটা লিখতে হবে, ওগুলোর সংখ্যাও মানে মুদ্রণ সংখ্যাও খুব বেশি নয়, খুব 300 বেশি 400 হয় না, সারা দেশের বিবেচনায় এটা আসলেই খুব বেশি মানে বেশি হয় না। তাৎপর্যপূর্ণ। আচ্ছা, আমরা এগোই আরেকটা প্রশ্ন, ওই প্রকাশনা শিল্প নিয়ে। আপনি তো অনেক প্রকাশকদের সঙ্গে কাজ করেছেন। প্রকাশনা শিল্পটাও যদি ওইভাবে বিকশিত না হয়, ওইভাবে যদি পেশাদারিত্ব অর্জন না করে, তাহলে কিন্তু এটাও বিঘ্নিত হয়, এই সাহিত্য চর্চার ক্ষেত্রটিও কিন্তু বিঘ্নিত, এবং আমাদের দেশেও তাই ঘটছে সম্ভবত আর কি। নাহলে প্রকাশকরাও কি এই ধরনের কাজ আর করতে পারতেন আর কি। আপনার কি মনে হয় আমাদের প্রকাশনা শিল্পের সংকটটা কোথায়, এবং বিশেষ করে ওদের যে সম্পাদনার সংস্কৃতি, যে একটা পাণ্ডুলিপিকে সঠিক সম্পাদকের মাধ্যমে নির্বাচন, পরিমার্জনা, সম্পাদনা করে প্রকাশ করার যে একটা বাধ্যবাধকতা, সেই চর্চাটা, সেই সংস্কৃতিটা কতটুকু আমাদের এখানে আছে, এবং এই সংকট থেকে উত্তরণের কি পথ নির্দেশনা আপনার কাছ থেকে আমরা পেতে পারি? আচ্ছা, এটা তো একটা আহ, ব্যাপক প্রশ্ন, এবং এই প্রশ্নের নানা ধাপ, নানা পর্যায়ে আছে। তারপরে আমি বলি, আপনি প্রকাশনা শিল্প বলেছেন, আসলে প্রকাশনা আমাদের এখানে শিল্প হিসেবে এখনো ঘোষিত হয়। এটি আসলে একটা একদল ব্যবসায়ী, একটা নিজস্ব একটা জগৎ, যেটাকে রাষ্ট্র ওইভাবে প্যাট্রোনাইজ করে না। আমাদের কোনো মন্ত্রণালয়ের অধীন নয় এদের কাজ। এটি একটা দিক। এটি আমার মনে হয় যে প্রকাশনা শিল্প, এটাকে বিশেষ কোনো মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা দরকার। এটি আমার একটা প্রধান দাবি। এরা পরোক্ষভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে, বাংলা একাডেমির সূত্রে পরোক্ষভাবে এবং করে, জাতীয় কিন্তু গ্রন্থকেন্দ্রের সূত্রে পরোক্ষভাবে ওই করে থাকে জাতীয়, আর কি। হ্যাঁ, জাতীয় গ্রন্থকেন্দ্র কিছু বই ক্রয় করে সেগুলা তারা সরবরাহ করে, এই সরবরাহের বাইরে আর কিছু নয়। কিন্তু প্রকাশনা একটা শিল্প যদি হয়, তার অনেক লক্ষ্য নির্ধারিত হয়, তার যাকে টার্গেট বলবো, এবং তার জন্য প্রণোদনা থাকে, নানা হ্যাঁ কিছু থাকে, হ্যাঁ, ব্যাংক এর থেকে কিছুই ঋণ নেই। নেওয়ার অনেক সুবিধা থাকে আর কি, সেগুলো। হ্যাঁ, হ্যাঁ, এইটা এটা এটা পার্সোনালি। এটা একটা বাস্তব সমস্যা, এছাড়া মানসিকতার কোনো সমস্যা কি কোথাও রয়েছে কিনা আর আচ্ছা, কি। এটি একটা দিক। আর আমাদের এখানে এই যে পেশাদারিত্ব, প্রকাশনার ক্ষেত্রে পেশাদারিত্ব হ্যাঁ হ্যাঁ, সেটাই তৈরি সেটাই। হয় নাই। হুম, এখানে প্রত্যেক প্রকাশনা সংস্থার সম্পাদনা পরিষদ থাকা দরকার, তাদের আহ, লেখকের সঙ্গে তাদের চুক্তি হওয়া দরকার, কপিরাইট আইন যেটি আছে সেটি কার্যকর করা দরকার। এগুলি আমাদের এখানে কার্যকর হয় না। আমাদের এখানে আপনি দেখবেন, যেমন আমি নিজে এটি বলি যে আমি আমার যে চাকুরি আছে তাতে যে উপার্জন, তাতে আমার চলে। আমি লিখে হয়তো আয় করে জীবিকা নির্বাহ করি না। কাজেই আমি লেখার সময় এটি আমার মাথায়ও থাকে না যে এটি একটি বই প্রকাশিত হবে, এর থেকে আমি কিছু অর্থ পাবো। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আমাদের এখানে কিছু লেখকদের মধ্যে পেশাদারিত্ব কিন্তু তৈরি হয়েছে। এটি বিশেষভাবে আমি বলবো, যেমন ধরুন আপনি যন্ত্র প্রকৌশলী, কিন্তু আপনি আপনার জগৎটি পরিবর্তন করে একেবারে একটা, আমি বলবো যে সাহিত্য সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেক লেখক, কবি, প্রাবন্ধিক, গল্পকার, উপন্যাসিক পাবেন। কেউ হয়তো স্থপতি, কেউ প্রকৌশলী, চিকিৎসক, মনোচিকিৎসক, আইনজীবী, এরকম বহু পেশার মানুষ আছেন, যারা তাদের নিজস্ব যে পেশাগত জীবন, সেই পেশাগত জীবনকে অতিক্রম করে লেখক পেশাকে সামনে নিয়ে এসছেন। অথবা মূল পেশাটি হয়ে গেছে সাবসিডিয়ারি, আর লেখক পেশাটা হয়ে সামনে এসছে। এরকম প্রচুর চিকিৎসকদের মধ্যে আছেন, স্থপতির মধ্যে আছেন, হ্যাঁ যন্ত্র হ্যাঁ প্রকৌশলীর মধ্যে আছেন। এখান তো থেকে আমরা এটি একটি, সিদ্ধান্তটা কি এখান থেকে আপনি এটা হচ্ছে একটি গুণগত পরিবর্তন আমাদের হুম হুম ক্ষেত্রে ঘটেছে। কাজেই লেখক যখন তার পারিশ্রমিক পান না, তখন তার ক্ষুব্ধ হওয়ার একটা দিক থাকে। কাজে আমি মনে করি যে প্রকাশনা শিল্পে পেশাদারিত্ব কার্যকর হওয়া দরকার। লেখক বাধাই বাধাইয়ের টাকা পাচ্ছে,
প্রুফ রিডার যিনি, প্রুফ পঠন করেন যিনি, তিনি তার টাকা পাচ্ছেন, কিন্তু দেখা গেল যে লেখক টাকা পাচ্ছেন। প্রচুর ঘটনা ঘটে। তবে দু একজন মানে কিছু প্রকাশনা সংস্থা হাতে গোনা ধীরে ধীরে তারা বাংলাদেশে তৈরি হয়েছে আমি দেখতে জানি। পাচ্ছি আর যেমন কি। আমার যারা প্রকাশক, আমি 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 তাদের তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি আমি অভিযোগ নাই আমার। আমি আমি বলবো যে হ্যাঁ, তারা সেক্ষেত্রে আপনার শ্রেণীগত অবস্থানটা হয়তো একটা ইতিবাচক হয়তো হতে ভূমিকা হতে পালন পারে। করেছে। আচ্ছা, আমাদের সময় মোটামুটি আমরা ঘন্টাখানেক পার করে ফেলেছি। অনেকে এসছেন যেহেতু জুমে, আমি চাইছি তাদেরও অংশগ্রহণটা হোক, একটা মুক্ত আলোচনার মতো হোক। তবে তার আগে আমি চট করে আর দুটি প্রশ্ন আপনার কাছে দ্রুত সংক্ষেপে জেনে নিতে চাই। একটি হচ্ছে যে আপনার পাঠ পাঠ আপনি তো পড়তে পছন্দ করেন, নানা ধরনের সাহিত্য পাঠে আনন্দ পান। আমাদের ধ্রুপদী, ক্লাসিক বা সমকালীন কাদের লেখা আপনি আনন্দ নিয়ে পাঠ করেন, করতে চান আর কি, এটি একটি। আর দ্বিতীয়ত, এই মুহূর্তে আপনি কি লিখছেন বা কি পরিকল্পনা রয়েছে অদূর ভবিষ্যতে আপনার লেখালেখি সংক্রান্ত, এই দুটি বিষয়ের দিকটা আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমত হলো যে পাঠের ব্যাপারে আমি মননশীল প্রবন্ধ হুম, পড়তে ভালোবাসি। হুম, আর ক্লাসিক্স তো সবসময়ই আকর্ষণের বিষয়। কিছু কিছু গ্রন্থ গ্রন্থ এখনো আহ, 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 পড়ে আনন্দ পাই। মহাভারত আমি এখনো পড়ি, ইলিয়াড এখনো পড়তে চেষ্টা করি। আর আমার সবচেয়ে আহ, প্রিয় যেসব গ্রন্থ, তার মধ্যে অভিধান আমার খুব পছন্দ। নানা রকমের অভিধান আমি আমি পড়তে ভালো ভালোবাসি। নানা রকমের যে কোনো বিষয়ের অভিধান। তারপর জীবনী গ্রন্থ, এইটাও আমার খুব প্রিয় বিষয়। মানুষের জীবন নানাভাবে, এক একজন মানুষের জীবন এক এক রকম, কারোর সঙ্গে কারোর মিল, এইগুলি আমাকে খুব আকৃষ্ট করে। আর হ্যাঁ, আর বলেন। সমকালীন আর সমকালীন লেখক কাদের লেখা আগ্রহ নিয়ে পাঠ করছেন বা পড়ার ইচ্ছে রয়েছে বা সমকালীন লেখকদের মধ্যে আমি আহ, বিশেষভাবে আমাদের বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রে আমি নাম উল্লেখ করব না। তবে আমি আমি কারণ সবার নাম উল্লেখ করা যাবে না, এবং তাতে একটু অনেকে মনে যাদের ভুল নাম বুঝতে চট পারে। করে এখন মনে পড়ছে, হ্যাঁ এই হ্যাঁ, মুহূর্তে যাদের মনেও নাম মনে পড়ছে না। পড়ছে, হ্যাঁ সেটা হ্যাঁ, হতেই এখন পারে, যেটি কিন্তু আমার হচ্ছে মনে হয় তরুণ যারা, এখন যারা লিখছেন, তাদের মধ্যে আমি মানে তরুণ, এখন সবাই একেবারে তরুণ বলবো না, যাদের লেখা আমি আগ্রহের সঙ্গে পড়ি। কথা শিল্পীর কথা যদি বলেন, তাহলে জাকির তালুকদারের লেখা আমি পছন্দ করি, মামুন হুসাইনের লেখা আমি পছন্দ করি, পাপড়ি রহমান আমার ছাত্রী, তার লেখা আমি পছন্দ করি, মাহবুব আজিজের একটা লেখা আমি খুব আগ্রহের সঙ্গে পড়েছি কিছুদিন আগে। তার একটা উপন্যাস করোনা কাল, করোনার উপর একটা যে বেরিয়েছে আছে। তার অপ্রকাশিত। আগে তার তার মন্দ্র মন্দ্রজাল নামে একটা উপন্যাস আছে, আমাকে খুব আকৃষ্ট করেছে। এইসব লেখা আমি পড়ার চেষ্টা করি। আর প্রাবন্ধিকদের মধ্যে মননশীলতার চর্চা তো খুব বেশি বা হয় না, তারপরেও আমি মোর্শেদ শফিউল হাসানের লেখা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। তরুণ প্রাবন্ধিকদের মধ্যে মোস্তাক আহমদ-দ্বীন, তার লেখা আমি পছন্দ করি। আমার ছাত্রদের মধ্যে কৃতি লেখক আছেন সিরাজ সালিকিন, তার গ্রন্থ আমি খুব আগ্রহের সঙ্গে পড়ি। সালাউদ্দিন আইয়ুব আমার এক কৃতি ছাত্র, কম লিখে তার লেখা পড়লে এক সময় লিখতেন, এখন প্রবাসী হ্যাঁ জীবন হওয়াতে হ্যাঁ তার হ্যাঁ, লেখা পাই না আমরা তার আর কি। হ্যাঁ, তার লেখা খুব পাই না, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে পেলে তার লেখা আমাকে খুব আকৃষ্ট করে। আর আমার আহ, ছাত্রছাত্রীদের মধ্যে একবারে তরুণ যারা, এদের মধ্যে অনেক আছে আচ্ছা। যাদের লেখা আমাকে আকৃষ্ট করে। নিজের লেখালেখি সংক্রান্ত কি পরিকল্পনা, বা এখন কি লিখছেন বা সামনের কোনো পরিকল্পনা কি আছে আদৌ, বা এরকম লেখালেখি কিছু? সংক্রান্ত পরিকল্পনার আগে আরেকটি কথা আমি একটু বলে নিই, নিজে থেকে একটু হুম, কথা বলি। সেটি হচ্ছে বাংলাদেশের উপন্যাস হুম, যে লেখা হচ্ছে, সেই বিষয়ে আমার একটা খুব ছোট একটা পর্যবেক্ষণ আছে। এটা খুব সংক্ষেপে আপনাকে হ্যাঁ, এক দুই হ্যাঁ, হ্যাঁ, মিনিটের মধ্যে নিশ্চয়ই। হুম, এটি বলি। সেটি হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের আহ লেখকরা, আমাদের কথাশিল্পীরা প্রায়শ আহ, তাদের অভিজ্ঞতার জগৎ অতিক্রম করে চলে যেতে চান। যেটি তার অভিজ্ঞতার জগৎ, সেখানে নিজেকে নিবদ্ধ না রেখে তারা অন্য জায়গায় যান, অথবা এমনও হতে পারে কারো কারোর অভিজ্ঞতার ঘাটতি আছে। এই কারণে আমাদের একটা ট্রেন্ড তৈরি হয়েছে, আপনি দেখবেন জীবনী উপন্যাস লেখা, বিভিন্ন ব্যক্তির জীবন যেটা তৈরি আছে, জীবনী গ্রন্থে আছে, তাকে
উপলক্ষ করে উপন্যাস রচনা করা, এটি একটি হতে পারে, একজন ব্যক্তিকে নিয়ে একটি উপন্যাস রচিত হতে পারে, রবীন্দ্রনাথকে নিয়ে একজন একটি উপন্যাস লিখলেন, হতে পারে। কিন্তু এটি যদি একটা একই ঔপন্যাসিক যদি একটির পর একটি জীবনী ভিত্তিতে, তাহলে মনে হয় তার কি জীবন অভিজ্ঞতার ঘাটতি তৈরি হলো, এটি আমার মনে হয়। এবং এই ট্রেন্ডটা আমার কাছে খুব ভালো বলে মনে হয় না, এটি আমার একটা অবজারভেশন। আর আমার লেখালেখি সম্পর্কে আপনি যা বলছেন সেটি হলো যে আমার কিছু ভবিষ্যতে পরিকল্পনা আছে, সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে কিছু কাজ করার আমার ইচ্ছা আমার আছে। মাইকেল মধুসূদন দত্ত একেবারে 19 শতক, আমার কাছে মনে হয়েছে এই দূর থেকে, এই যে আমরা তার মৃত্যুর পর অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে, একটু দূর থেকে মধুসূদনকে আবার নতুন ভাবে দেখা যায় কিনা, এটিও আমি একটু ভাবছি, আমার ভাবনার মধ্যে আছে। এইটুকু আপনাকে বলতে পারি। অনেক ধন্যবাদ। আমরা এবার আলোচনাটা একটু খুলে দিতে চাই আমাদের যারা আজকে উপস্থিত দর্শক শ্রোতারা আছেন। জুমে আজকে মোটামুটি 10-12 জন তো আছেনই আর কি। তারা যদি এখন কোনো মন্তব্য করতে চান, কোনো জিজ্ঞাসাও যদি থাকে অতিথির কাছে, বা সির্ফ কোনো অনুভূতি প্রকাশ করতে চান, এখন আপনাদের মাইকটা অন করে আপনারা বলতে পারেন আর কি। অথবা কেউ যদি, আচ্ছা ইসমাইল সাদি বোধহয় কিছু বলবেন, তার মাইকটা অন হয়েছে, বলতে পারেন। অন্য কেউ বলতে চাইলে হাত তুলে রাখতে পারেন, এখানে একটা বৈদ্যুতিন ভাবে হাত তোলার ব্যবস্থা আছে, রেইজ হ্যান্ড, তাহলে আমি ডেকে নিতে পারি, অথবা নিজের থেকে আলোচনা শুরু করতে পারি। ইসমাইল সাদি। ইসমাইল সাদি, আপনি কিছু বলবেন? হ্যালো। আচ্ছা, ইতিমধ্যে প্রশান্ত পুরকায়স্থ একটা মন্তব্য পাঠিয়েছেন চ্যাট বক্সে। তিনি লিখেছেন, চমৎকার আয়োজন, অনেক অজানা তথ্য জানার সুযোগ হলো, আয়োজক ও সম্মানিত অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবার তিনি তার হাতও তুলেছেন আর কি। তো কে আগে বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, ইসমাইল সাদি বলতে চান কিনা, কারণ তার মাইক্রোফোনটা অন দেখতে পাচ্ছি, অথবা প্রশান্ত পুরকায়স্থ, আপনি যে কেউ শুরু করতে পারেন আলোচনা আপনাদের। হ্যাঁ, প্রশান্ত পুরকায়স্থ বলুন। নমস্কার, আমি প্রশান্ত পুরকায়স্থ বলছি। আমি লন্ডনে আছি, লন্ডন থেকে বলছি। তো বিশ্বদেব চৌধুরীকে আমি বিশ্বদায়ী বলি, কারণ আমি ছাত্রাবস্থায় বিশ্বদার সাথে আমার বিশ্বদার সান্নিধ্যে এসেছিলাম। আর আমাদের গর্বের ব্যাপার যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি বাংলা বিভাগেই ছিলাম, এবং তখনই বিশ্বদা অনেক বছর পর প্রথম বিভাগে উত্তীর্ণ হন, এবং সেটা আমাদের অনেক গর্বের ব্যাপার ছিল। তো বিশ্বদার, আমি যেহেতু 86-এ চলে আসি, আমার মাস্টার ডিগ্রি করার পর লন্ডনে চলে আসি, আজকে আপনার মাধ্যমে যতটুকু জানতে পারলাম, বিশ্বদাকে একজন ব্যক্তি হিসাবে জানতাম, শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে এতটুকু জানার সুযোগ ছিল না। তবে আজকে খুব ভালো লাগলো, আমি এতক্ষণ পর শুরু থেকে এখন পর্যন্ত যা জানতে পারলাম সেটা খুবই উপভোগ্য ছিল। তবে একটা জিনিস আপনাকে বলতে চাই, আজকে তো আলোচনার মধ্যে আপনি নিয়ে এসেছেন, কিন্তু এখানে এসেও ইউটিউবের মাধ্যমে বিশ্বদা যে এত ভালো আবৃত্তি করেন, সেই জিনিসটা আমার জানা হয়েছিল। কিন্তু আজকের এই অনুষ্ঠানে আপনি যদি, আপনার মাধ্যমে যদি আরেকটা আবৃত্তি শোনানোর সুযোগ হয়, তাহলে আরো অনেক ভালো লাগবে। এটুকুই থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আর আর কেউ কিছু বলবেন? আমাদের অনুষ্ঠানের শেষে একটা পাঠ পর্ব আছে, সেখানে বিশ্বদা তার একটা গদ্য পড়ে শোনাবেন কথা দিয়েছেন, সেটা তো আমরা শুনবই। এর বাইরে যদি তিনি আপনার অনুরোধ রক্ষার্থে একটি আবৃত্তিও করতে চান, সেটাও তিনি সানন্দে করতে পারেন আমাদের জন্য আর কি, সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আচ্ছা, এবার কার কাছ থেকে আমরা শুনবো কোনো মন্তব্য, বক্তব্য, প্রশ্ন ইত্যাদি? কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন, সোহানুজ্জামানের মাইকটা দেখলাম অন হয়েছে, তিনি বলার জন্যই অন করেছেন কিনা জানি না। সোহানুজ্জামান, আপনি কি কিছু বলতে চাইছেন? হ্যালো।
বোঝা যাচ্ছে না। সোহানুজ্জামানের মাইক অন আছে, ইসমাইল সাইদির মাইক অন আছে, কিন্তু তারা কেউ কিছু বলছেন না। আচ্ছা, আপনারা যাদেরই কোনো কিছু বলার আছে এখন বলতে পারেন, আর তা না হলে আমি একটু লাইভে যাই। লাইভে কিছু মন্তব্য এসছে, খুব বেশি নয়। একটি মন্তব্য করেছেন আমাদেরই এক বন্ধু, চিত্রকর দৃশ্যশিল্পী, তিনিও যুক্তরাজ্যেই থাকেন, চন্দন শফিকুল কবির, লেখালেখি করেন, তার বেশ কিছু বই আছে চিত্রকলা বিষয়ক। তিনি একটি প্রশ্ন করেছেন। পাচ্ছেন কি? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরকম একটা আয়োজনের জন্য। এর আগেও আমি অনেকগুলো আয়োজন এর সাথে সংযুক্ত হয়েছিলাম, শুনেছি নানাভাবে, জুমে না, আপনাদের বিস্তারের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে শুনেছি। তো আমি আমার শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী স্যার আছেন, তার প্রতি নানাভাবে আমি কৃতজ্ঞ। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যারের যে পিএইচডি যে গল্প, পিছনে তো একটা গল্প থাকে, মানে নানাভাবে একটা গল্প থাকে, একটা পিএইচডি হয়ে ওঠার জন্য আমরা ভূমিকা অংশে যে গল্পটা জানি বা ভূমিকা অংশ থেকে যতটুকু গল্প জানতে পারি, তাছাড়া আরো নানা রকম গল্প আছে। স্যার যদি সেই সম্পর্কে আমাদের একটু বলতেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে এই লাশ আমরা রাখবো কোথায়, এই সম্পর্কেও স্যার যদি বলতেন। এই দুইটা, এটা তো নানাভাবে গুরুত্বপূর্ণ ছিল, বা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর প্রথম একটা বিদ্রোহী সংকলনে বলা যায়। তো সেই সম্পর্কেও যদি আর একটু স্যার বলতেন। এই দুইটা বিষয়ে আমার জানার আগ্রহ এই লাশ ছিল। আমরা রাখবো কোথায় নিয়ে ওনার একেবারে শেষ যে আমাদের দেশ নিয়ে, সমাজ নিয়ে যে বক্তব্য রাখার কথা, সেখানে বলার কথা ছিল, কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেই ফেলেছেন, আমি মনে করি বিশ্বদেব দা এখনই সেটা সম্পর্কে আলোচনা করতে পারেন। এই লাশ আমরা রাখবো কোথায় সম্পর্কে। 1978 সনে ফেব্রুয়ারি মাসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা সংকলন প্রকাশ করি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। আমরা 5 বন্ধু এর সঙ্গে যুক্ত ছিলাম। এর প্রধান পরিকল্পক ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, তার সঙ্গে যুক্ত ছিলেন ছড়াকার আলতাফ আলী হাসু, মানিক দে, শিল্পী মানিক দে, সিরাজুল ফরিদ এবং আমি। আমরা এই 5 জনে মিলে এই সংকলনটি প্রকাশ করেছিলাম। তখন বঙ্গবন্ধুর নাম নেয়া যেত না, নিষিদ্ধ ছিল। তো এই সংকলনটি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করে, এবং আমরা 30 জন লেখক স্বনামে এই সংকলনটি প্রকাশ করেছিলাম। এই সংকলনে সম্পাদকের নাম যায়নি, কারণ একজন সম্পাদকের নাম গেলে সম্পাদক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর ছদ্মনামে লিখিনি এই কারণে যে আমরা কোনো ছদ্মবেশী লেখককে আমরা এই আয়োজনে আনতে চাইনি। কাজেই আমরা যারা লিখেছিলাম স্বনামে, সবাই একত্র হয়ে জোটবদ্ধ হয়ে লিখেছিলাম, যাতে একটা প্রতিবাদ হয়, এবং আমরা যদি আক্রান্ত হই তাহলে সম্মিলিতভাবে সবাই আক্রান্ত হলো, এরকম একটি উদ্দেশ্য নিয়ে এই কাজটি আমরা করেছিলাম। তো এর পেছনে এই সংকলনে কোনো মূল্য নির্ধারণ করা ছিল না, একটা ঝুঁকি ছিল, প্রচন্ড ঝুঁকি ছিল বলবো। এই প্রচন্ড ঝুঁকি অগ্রাহ্য করে, ঝুঁকি নিয়ে, ভীতি অগ্রাহ্য করে আমরা এই সংকলনটি প্রকাশ করেছিলাম, এই ঐতিহাসিক সংকলনটি প্রকাশ করেছিলাম। এটির একটি নিশ্চয়ই একটা ঐতিহাসিক মূল্য আছে। তো সেই মূল্য কতটুকু আছে সেটা ইতিহাসই নির্ধারণ করবে। আমরা আমাদের দায়িত্বটা পালন করেছিলাম, এটি আমার একটা আনন্দের বিষয়। আমি 1978 ওই সংকলনে আমি একটি কবিতাও লিখেছিলাম, এবং আমি এরপর আমি আর আসলে কোনো কবিতাই লিখি। তো যেটি বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই জীবনেই হয়তো এরকম নানা রকম ঘটনা থাকে। তো ঘটনা চক্রে আমার জীবনের এই ঘটনাটি ঘটেছিল, এবং এটি আমার খুব আনন্দের, গর্বের একটি বিষয়। এর বেশি আর কি বলতে পারি। আচ্ছা, আপনি যার না একজনের নাম উল্লেখ করলেন, ওই 5 জনের মধ্যে একজন হচ্ছেন সিরাজুল ফরিদ। উনি কিন্তু এই অনুষ্ঠানটি লাইভে দেখছেন, আমাদের বিস্তার লাইভে দেখছেন। উনি এখানে উনি যোগদানও করতে চাইছেন। আমি জানি না, আমি ওনাকে জুমের লিংক পাঠিয়েছি। যদি উনি লিংক ধরে এখানে ঢুকতে পারেন, আসতে পারেন, তাহলে হয়তো তার কাছ থেকেও আমরা কিছু কথা শুনতে পাবো আর কি। হ্যাঁ, 75 ঊর্ধ্ব বয়স, 75 ঊর্ধ্ব বয়স তার।
তিনি ছড়াকার, অনেক ছড়া গ্রন্থের রচয়িতা। তিনি আমাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলেন, এই সংকলন প্রকাশকে হ্যাঁ, খুব 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 ভালো প্রকাশের লাগছে, একটা এটা সহযোদ্ধা এটাকে ছিলেন। ইতিহাসের একটা খুব তিনি যে উপস্থিত আছেন এই জন্য হ্যাঁ। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা আর কেউ? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ইসমাইল সাদি আপনি বলছেন? জি, জি বলুন প্লিজ। হ্যাঁ, আপনাকে এত এখন থেকে ডাকাডাকি চেষ্টা করছিলাম করছি আমরা। আসলে। হ্যাঁ। না, আমিও চেষ্টা করছিলাম, হুম, হুম। আসলে মানে কোনো কারণে শোনা যায়নি। না, খুব ভালো লাগছে এরকম একটা আয়োজন আপনি মাঝে মধ্যেই করছেন, খুব ভালো। আমি এর আগেও আপনার আমি কোনো খুব অনুষ্ঠানে, নিয়মিত ভাবে করে থাকি, এটা আমাদের 58তম পর্ব সাহিত্য হ্যাঁ, বিষয়ক আমি অনুষ্ঠান। বেশ কয়েকটাতে হুম। যুক্ত ছিলাম। আজকে আমি আমার সরাসরি শিক্ষক, আমার গবেষণা তত্ত্বাবধায়ক, তাকে পেয়ে আমার খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে। আর সবচেয়ে বড় কথা, আমি তার সাথে মানে প্রায় 13 বছর ধরে যুক্ত, কিন্তু আজকে এত কিছু জানতে পারলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটা খুবই অভিভূত হওয়ার একটা ব্যাপার ছিল। সোহানুজ্জামান প্রশ্ন করেছেন যে ওই এই লাশ আমরা রাখবো কোথায়, এইটা নিয়ে আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই সংকলনটা করতে গিয়ে আমি যতদূর জানি যে কিছু ঝুঁকির মুখোমুখি হতে হয়েছিল আপনাদের, স্যার সেই বিষয়ে যদি স্যার বলেন। আমরা কিছুটা জানি, আমি মনে করি এটা কিসের এটা মুখোমুখি আমি বুঝতে পারি না এই কথাটি। ঝুঁকি, ঝুঁকি, হ্যাঁ। আপনারা গ্রেপ্তারের ঝুঁকি বরণ করার জন্য প্রস্তুত ছিলেন এবং এই ধরনের মানে সমস্যার মুখোমুখি আপনারা হয়েছিলেন। আমি মনে করি এই সংকলনটার সম্পর্কে মানে নতুন প্রজন্মের অনেক কিছু জানা দরকার, যে কোন একটা সময়ে, যে সময়ে বঙ্গবন্ধু পুরোপুরি অবরুদ্ধ ছিলেন, অথচ আপনারা এই 5 জন তরুণ এগিয়ে এলেন জীবনের ঝুঁকি নিয়ে। এবং আমরা লক্ষ্য করি যে মাত্র 30 জন লেখক কিন্তু লেখা দিয়েছিলেন। এখানে কিন্তু ওই সময়কার বাংলাদেশের সেরা লেখকদের লেখা কিন্তু নেই। এটা একটা প্রশ্ন, কিন্তু মানে কোন ধরনের প্রেক্ষাপট ছিল আসলে? এটা ইতিহাসের পেছনের ইতিহাস। আসলে অনেকেই লেখা লিখেননি, আমার বন্ধুদের মধ্যেও অনেকে লিখেনি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার একজন সহপাঠী আমিনুল কাউসার খান, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা তারা কিন্তু তার কাছ থেকে শুনতে চাইবো প্লিজ। আমিনুল তারা কাছে কিন্তু কিছু। ওই সময়ের ঘটনা তারা জানে না, কারণ পুরো বিষয়টি আমার বন্ধুদেরকেও কারোর জানানোর সুযোগ ছিল না। এটা একটা গোপন একটা মিশন ছিল। সূর্য সেন হলের 102 নম্বর কক্ষ ছিল আমাদের সেন্টার, সেখানে আব্দুল আজিজের কক্ষ ছিল, সেই কক্ষে আমি থাকতাম। যদিও আমার বৈধ আবাস ছিল জগন্নাথ হল, কিন্তু সেইখানে না থেকে আমি সূর্য সেন হলে থাকতাম এবং 102 নম্বর কক্ষে থেকেই এই সংকলনটি আমরা প্রকাশ করেছিলাম। আর লেখক অনেকেই লিখেননি, আবার অনেকেই ছদ্মনামে লিখতে চেয়েছেন, যিনি, তাকে হয়তো আমরা বলেছি যে না, আপনার লেখা আমরা ছাপবো না। পরে এইরকম ব্যক্তির ক্ষেত্রে খুব বেশি ঘটনা ঘটেনি। পরে দেখা যাচ্ছে যে তিনি ঝুঁকি স্বীকার করেই স্বনামে লেখা লিখেছেন, এইরকম ঘটনা ঘটেছে। আর বড় কবিদের অনেকেই আমাদেরকে লেখা দেননি। তবে এই নিয়ে আমরা খুব বেশি ইয়ে করিনি, আওয়াজ তুলিনি, কারণ আমাদের পুরো কাজটাই ছিল গোপনে। এই একটা প্রেসে ছাপা হয়েছে, এক জায়গায় কম্পোজ হয়েছে, এটা লেটার প্রেসে এটি ছাপা। প্রচ্ছদটা ছাপা হয়েছিল শুধু, আমি দেখাচ্ছি প্রচ্ছদটা, এখানে আমি তো নিয়ে এসেছিলাম। এই হচ্ছে সেই সংকলন। এটা কি আবার নতুন করে প্রকাশিত হয়েছে? এটা নতুন করে ছাপা হয়েছে, কিন্তু কাভারটা এই কাভারই ছিল। এটা মানিক দে বঙ্গবন্ধুর চশমাকে তো এই সংকলনটি ঝুঁকিটা যেটা ছিল, রাতের বেলা কারফিউ থাকতো এবং আমরা নানা রকম গোয়েন্দা তৎপরতা ছিল। এর আগে নির্মলেন্দু গুণ মাত্র কবিতা লিখেছেন, আবুল ফজলের রূপক গল্পটা প্রকাশিত হয়েছে, পত্রপত্রিকায় বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয় না। 15ই আগস্ট দৈনিক সংবাদ একটা কর্নারে একটা ছোট সংবাদ ছাপে যে আজ বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। এর বাইরে কোনো আওয়াজ ছিল না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই,
জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার চায়, অথবা যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা মহমান, যেটি আমরা এই সংকলনে এই কবিতা সংকলন করেছিলাম প্রথম কবিতা হিসেবে। দেয়াল লিখনে অন্নদাশঙ্কর রায়ের এই লেখাগুলা, এই লেখা আমরা মুদ্রিত দেখেছি। এইরকম একটি পরিস্থিতিতে আমি বলবো এটা প্রধান কৃতিত্ব আব্দুল আজিজকেই দিতে হবে, কারণ তারই ছিল এটা পরিকল্পনা। এবং তিনি পরিকল্পনা গ্রহণ করে তিনি আমাকে যখন বললেন আপনি সম্পাদক হতে রাজি, আমি বললাম রাজি। আসলে তিনি 5 জনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করেছেন সম্পাদক হতে রাজি কিনা, এবং 5 জনই বলেছেন সম্পাদক হতে রাজি। কিন্তু তিনি গেরিলা যোদ্ধা ছিলেন বলে তিনি কাউকে এককভাবে সম্পাদক হতে দেননি। আচ্ছা, আমি 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 ব্যক্তিগতভাবে তার সম্পর্কে একটু জানতে আগ্রহী। আমি দেখি যে তিনি আপনার একটা বইয়ের প্রকাশকও ছিলেন, আমার প্রথম দুইটা গ্রন্থ আমার প্রথম যে বই, হ্যাঁ, আমার প্রথম বইয়ের প্রকাশক তিনি। জগদীশ গুপ্তের গল্প পঙ্কজ, উনি আমার। তো তার সম্পর্কে জানতে, তিনি এখন কোথায় বা কি করছেন? তিনি আসলে ব্যবসায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র ছিলেন, শিশু সংগঠন করতেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শিশু সংগঠন করেই আসলে তার কর্মজগৎ পরিচালিত হয়েছে। তো এই অসামান্য মানুষটি গেরিলা যোদ্ধা ছিলেন 1971 সালে। তো বুঝতেই পারছেন যে 17 বছর বয়সে মুক্তিযুদ্ধে গেছেন গেরিলা যোদ্ধা হিসেবে, এবং ফিরে এসছেন, এবং অসাধারণ তার কর্মদক্ষতা এবং পরিকল্পনা। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমরা এই বীর যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা ব্যক্ত করছি, এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষতেও এই যে আমরা এই সংকলনটি নিয়ে কথা বলতে পারছি এবং তার অন্যতম সম্পাদককে সরাসরি শুনতে পাচ্ছি, সেটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় আর কি। আপনাকে আরেক প্রশ্ন ধন্যবাদ। এখানে আমি দেখতে পাচ্ছি জনাব আমিনুল কায়সার দীপু, আপনার বন্ধু, তিনি কিছু বলতে চাইছেন। হ্যাঁ, আপনি যদি আপনার মাইক্রোফোনটা অন করেন এখন একটু, তাহলে আমরা আপনার কথা শুনতে পাবো। মাইক্রোফোন, হ্যাঁ আনমিউট হয়েছে, প্লিজ আপনার বক্তব্য রাখতে পারেন। না, আমি আসলে বহুদিন পরে ভিসের কথা শুনলাম, সেই জন্যই এসেছি, এবং বুঝতে পারছি যে সে আগের মতোই আছে, স্পষ্ট বক্তা। আসলে আমাদের দেশে সমাজে স্পষ্ট বক্তার খুবই অভাব। আমরা বিভিন্ন কারণে নিজের উন্নতির জন্য নানা রকম বক্তব্য বক্তৃতা দেই। বিশ্ব সে পথে এখনো পা বাড়ায়নি। আমি অত্যন্ত প্রীত। আমরা বহুদিন হলে এক ঘরে ছিলাম, বিশ্ব ভাবনা করতো মহসিন, বিশ্ব আমারও কিন্তু মহসিন হল আমার হল নয়, আমার হলো FH হল। এরকম এই যে জিনিসগুলো, এগুলির একটা ঐতিহাসিক স্বীকৃতি দরকার। এই যে প্রকাশনাটা, আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করছি। আমার মনে হয় এখানে এটা রাষ্ট্র শুধু বলবো না, বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই ধরনের স্বীকৃতি বা এই ধরনের জিনিস আগে আসে, তারপরে আমরা রাষ্ট্রের কথা বলবো। রাষ্ট্রের মধ্যে চলবে, ওগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নাই, যে নানা রকম ব্যাপার আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এই জিনিস থাকবে না কেন? এটা হলো আমার প্রশ্ন। এই আর কিছু না, আমি আসলে সাহিত্য পড়েছি ওদের সঙ্গে, কিন্তু আমার একদমই আলাদা প্রফেশন আমার। আমি সাধারণত ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, কিন্তু শুনি। এখন তো 65 পার হয়ে গেছে, এখন এইদিকে আবার হয়তো ফেরত আসা যাবে। সকলকে ধন্যবাদ আমিনুল কাউসার খান। আমি একটু ভেতরে ঢুকি। আমিনুল কাউসার খানের নানা গুণ। প্রথম জীবনে, ছাত্র জীবনে পেয়েছি তাকে ফটোগ্রাফার হিসেবে, এখন একজন স্কাউট কমিশনার, এটিও আমি জানিয়ে রাখি, আর ছায়ানটের একজন কর্মী। এই 65 বছর বয়সেও ছায়ানট যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একজন কর্মী আমিনুল কাউসার খান, এইটুকু আমি গর্বের সঙ্গে বলছি। আমি দেখেছি আলম খুরশেদ ভাইয়ের নানা রকম পোস্টিং ওখানে দেখি, কিন্তু এটা আমি উল্লেখ করতে চাচ্ছিলাম না। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি প্রশ্ন লাইভে এসছে। আইয়ুব সৈয়দ, উনি চট্টগ্রামেই থাকেন, কবি, ছড়াকার। তিনি লিখেছেন যে, ভীষ্ম, তোমাদের সম্পাদিত লিমেরিক সম্পর্কে কিছু শুনতে চাই।
এই বিষয়টা তো আমরা হ্যাঁ, এটা জানতাম না। এটা খুব হ্যাঁ, ভালো প্রশ্ন। যদি একটু আইয়ুব সৈয়দ জানাতেন আমাদের। হ্যাঁ, আইয়ুব সৈয়দ আমার 72, 73, 74 সনে 1972, 73, 74 সনের পত্রবন্ধু। আচ্ছা আচ্ছা। ও হুম, হুম, চট্টগ্রামে থাকতো, আমি হুম, সিলেটে থাকতাম। কিন্তু লেখালেখির সূত্রে সেই 15-16 বছর বয়স থেকেই তার সঙ্গে আমার বন্ধুত্ব। এটি আমি খুব আনন্দের সঙ্গে তার কথা আমি স্মরণ করি। তার প্রতি আমার ভালোবাসা। আর আসলে লিমেরিক এই সংকলন সিলেট থেকে প্রকাশিত হতো। এর সম্পাদক ছিলেন আমার আহ, অগ্রজ, মধ্যম অগ্রজ বুদ্ধদেব চৌধুরী। তিনি 1982 সনে আহ, মৃত্যুবরণ করেন একটা সড়ক দুর্ঘটনায়। তারপর আর এই সংকলন তো আর প্রকাশিত হয়নি, কিন্তু 1974 থেকে 1982 সন পর্যন্ত 1981 সন পর্যন্ত তার সম্পাদনায় এই লিমেরিক পত্রিকা প্রকাশিত হয়েছে। আমার ইচ্ছা আছে সব সংকলন একত্র করে একটা সংগ্রহ প্রকাশ করা যায় কিনা। হুম। লিমেরিক চর্চা, লিমেরিক এর প্রসার, এর ক্ষেত্রে আমার এই অগ্রজ একটা বড় ভূমিকা পালন করেছেন। কিন্তু আমার এটা তো আসলে বললে নিজের ঢাক পেটাতে হয়, নিজের ভাইয়ের কথা বলতে হয়। তবে আমি চাই যে এই বিষয়ে কিছু লেখালেখি হোক, কিছু গবেষণা হোক, কোনো গ্রন্থ প্রকাশিত হোক। এটা এটা আমার হওয়া আরেক এটা হওয়া উচিত। বাংলাদেশে হাইকু নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা আমার হয়। আরেক হাইকু ভাইয়ের কথা সোসাইটি আমি ইত্যাদি আছে। লিমেরিক নিয়ে কেন হবে না? আমার এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছড়া আপনি। আমার আরেক ভাইয়ের নামও আমি উল্লেখ করতে চাই, ধ্রুবজ্যোতি চৌধুরী। তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক 1971 ব্যাচের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। লেখালেখি করতেন, কবিতা লিখতেন। তিনিও আমার অনুপ্রেরণক। 71 সালে তিনি সাংবাদিকতা করেছেন, 72 সালেও সাংবাদিকতা করেছেন। তিনি প্রয়াত। আমার হয়ে ওঠার ক্ষেত্রে আমার এই ভাইয়ের একটা বড় ভূমিকা আছে। আমি তার কথা স্মরণ করছি, তাকে স্মরণ করছি, ধ্রুবজ্যোতি চৌধুরী। হ্যাঁ, একটি মন্তব্য আমি শুরুতে করতে চেয়েছিলাম লাইভে, যে আমাদের বন্ধু চন্দন শফিকুল কবির করেছেন, সেটা নিয়ে আমরা খানিকটা আলোচনা করেছি, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, তাদের ব্যর্থতা ইত্যাদি নিয়ে। একটু আগে দীপু ভাইও দেখলাম সেদিকে ইঙ্গিত করেছেন, এই কাজগুলো বিশ্ববিদ্যালয় কেন করবেন না। চন্দন শফিকুল কবিরও তাই লিখেছেন যে বাংলা সাহিত্যের অসংখ্য ছাত্রছাত্রী, তারা কি সমকালীন সাহিত্য চর্চা নিয়ে যথেষ্ট উদ্যোগী, নাকি তাদের মধ্যে পাশ দেওয়ার প্রবণতাটাই মুখ্য? সেক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয়গুলোর বাংলা বিভাগের ব্যর্থতা বলে চিহ্নিত করা যায়, কিংবা বলা যায় সাহিত্য মোদী তৈরিতে তাদের ব্যর্থতা? ঘুরে ফিরে এটা নিয়ে আলোচনা হ্যাঁ, হচ্ছে। তো কিছু যদি আপনি কিছু সংক্ষেপে কিছু বলতে চান। কিছু ব্যর্থতার দায়ভার তো নিতে হবেই। কিছু ব্যর্থতার দায়ভার নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখিতা কম। নিজের পেশাগত জীবন এগুলা নিয়ে নিজেকে আত্মমুগ্ধতা, আত্মকেন্দ্রিকতা, এগুলার কিন্তু চর্চা হচ্ছে। এগুলা আমাদের জাতিগত বৈশিষ্ট্যের সঙ্গেই আমরা মনে হয় মিলিয়ে ফেলছি, এবং এইসব ঘটনা ঘটছে, এগুলো থেকে মুক্ত হওয়া দরকার। শফিকুল চন্দন যে কথা বলছেন, বাস্তব কথা বলেছেন, এই ব্যর্থতার কিছু দায়ভার নিতে হবে। তবে তারপরেও বলবো, আমরা আমাদের অবস্থান থেকে কিছু কিছু চর্চা করছি। এই যে 2-3 জন শিক্ষার্থী যারা আজকে যুক্ত হয়েছে, তাদের কথা শুনলাম, এবং তাদের আগ্রহ আছে, চর্চা আছে, চেষ্টা করছে তারাও, আমরাও চেষ্টা করছি তাদেরকে একটা একটা গবেষণার বলয়ের মধ্যে নিয়ে আসা। এই চেষ্টা আছে, তবে সাফল্যের ভাগ হয়তো কম, এটি স্বীকার করতে হবে। লাইভে আরেকটা মন্তব্য করেছেন মাহবুব মুর্শিদ, তিনিও মনে হয় আপনার ছাত্রই হবেন, তিনি হয়তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেখেছি স্যার ও খোরশেদ ভাইকে শুভেচ্ছা। মাহবুব মুর্শিদ তিনি এই মন্তব্যটা করেছেন আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা তো আলোচনায় একটা হাত উঠেছে ডক্টর পারভিন আক্তার। আমি এবার তাকে ডেকে নিতে চাইছি আমাদের এই আলোচনার মঞ্চে। বলুন। অনুষ্ঠানের আয়োজক সহ আমার সরাসরি শিক্ষক হিসেবে আমি যাকে পেয়েছি, ভীষ্ম স্যার, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। তো ভীষ্ম স্যারের কাছে আমার প্রশ্ন, যাওয়ার আগে আমি একটু বলে নেই, স্যারকে আমি সরাসরি ক্লাসরুমে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ওনার কাছ থেকে গল্পগুচ্ছ পড়তে শিখেছি, স্যার জগদীশ গুপ্ত পড়িয়েছেন, এবং আমার এমফিল গবেষণা তত্ত্বাবধায়ক, পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ক স্যার
কাছ থেকে করেছি, সেই সুবাদে আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি। তো আমি দেখেছি যে স্যার আসলে খুব প্রচার বিমুখ একজন মানুষ, খুব নিভৃতে কাজ করেন। এবং খুব, যেটা বলছিলাম যে খ্যাতি বা প্রচার এটা স্যারের মধ্যে কখনোই ছিল না। এবং এটাও দেখেছি যে স্যার যেটা বলছিলেন যে খুব কম লেখেন, আনন্দের সঙ্গে লেখেন। তবে এক্ষেত্রে আমি যোগ করি, স্যারকে দেখেছি একটু আরামপ্রিয় বটে স্যার। তবে স্যারের কাছে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে স্যার আপনি বলছেন যে সৈয়দ ওয়ালিউল্লাহ এবং মধুসূদনকে নতুন ভাবে একটু দেখার চেষ্টা করবেন, এই একটা পরিকল্পনা নিয়ে আপনি এগোচ্ছেন। তো স্যার মানে মধুসূদন বা সৈয়দ ওয়ালিউল্লাহ হয়তো আমরা ভিন্ন কিছু পাবো আপনার কাছ থেকে, তারপরেও স্যার এই যে সমকালীন আমাদের বাংলাদেশে আরো যারা লিখছেন বা এই সময়ে যারা লিখছেন সমকালীন যারা, তাদেরকে নিয়ে স্যার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, এই একটা প্রশ্ন আমার। আর একটা প্রশ্ন স্যার, যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অনেক শিক্ষককে পেয়েছেন, তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই। আসলে অনেক শিক্ষক আছেন যারা কিংবদন্তি তুল্য, যাদেরকে আমরা পাইনি, তাদের সম্পর্কে স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ। ঠিক আছে, অনেকগুলা প্রশ্ন, অনেক প্রসঙ্গ তুলেছে ডক্টর পারভিন আক্তার। তিনি তুলেছেন পারভিন একদম আক্তার, শেষ মুহূর্তে আর কি, ফলে হ্যাঁ সময়ও শেষ খুব বেশি মুহূর্তে। নেই, তবু একটু আচ্ছা, আমি খুব সংক্ষেপে যদি সংক্ষেপে আপনি বলছি। আলোকপাত করেন। হ্যাঁ, ডক্টর পারভিন আক্তার সম্পর্কে এটুকু বলি, ও খুব স্পষ্টভাষী মেয়ে এবং খুব সংস্কৃতিমনা। এটি তার, অল্প কথায় তারই পরিচয়। আমার খুব প্রিয় ছাত্রী, খুব ভালো লিখে, বলেও খুব সুন্দর করে গুছিয়ে। আর যে কথা বলছে যে হ্যাঁ মধুসূদন এবং ওয়ালিউল্লাহ সম্পর্কে তো এটা পরিকল্পনার এখনকার যেটা একটা প্রসঙ্গ আজকের আলোচনায় আমি আনিনি। আমি একটা পত্রিকা প্রকাশ করেছিলাম, এর দুটি সংখ্যা প্রকাশিত হয়েছিল, অন্তর্দেশ নামক পত্রিকা। সেই পত্রিকায় আমি একটা ক্রোড়পত্র করেছিলাম, এই সময়ের বাংলাদেশের উপন্যাস, এই সময়ের বাংলাদেশের উপন্যাস। আমি আসলে আহ এই যে শতাব্দী সন্ধি, 20 শতকের শেষ দশক আর 21 শতকের প্রথম দশক, এই সময়ে আমাদের সাহিত্যের যে পরিবর্তনটা ঘটলো বিষয়ের ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে, এটি একটি অনুসন্ধানের বিষয় ছিল আমার। এই বিষয়ে আমি আমার প্রিয়জনদেরকে দিয়ে কিছু লেখা লিখিয়ে একটা ক্রোড়পত্র প্রকাশ করেছিলাম। এইটা আমার আগ্রহের বিষয়, এখনো আমি এটি অনুসন্ধান করছি। তবে সবকিছু আমি নিজে হয়তো লিখতে পারবো না, তবে আমি কিছু কাজ আমার গবেষকদেরকে দিয়ে করিয়ে নিচ্ছি। ঠিক এই বিষয়কে অবলম্বন করে আমার একজন গবেষক এই মুহূর্তে গবেষণা করছে। তো অর্জনটা তারই হবে, কিন্তু এর নেপথ্যে নিশ্চয়ই আমারও একটা ভূমিকা থাকবে। এইটুকু বললাম। আর প্রিয় শিক্ষকদের প্রসঙ্গে খুব সংক্ষেপে বলছি, আমি খুব ভাগ্যবান যে আমি অধ্যাপক আহমদ শরীফের ছাত্র। আমি অধ্যাপক নীলিমা ইব্রাহিমকে শিক্ষক হিসেবে পেয়েছি। তার রচনাবলী সম্পাদনার দায়িত্বটি বাংলা একাডেমি আমাকে দিয়েছেন, এটি হয়তো আগামী বছর বইটি প্রকাশিত হবে। আমি শিক্ষক হিসেবে পেয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান, অসাধারণ একজন মানুষ। আমি শিক্ষক হিসেবে পেয়েছি অসাধারণ বাগ্মী শিক্ষক আবু হেনা মোস্তফা কামালকে। আমি শিক্ষক হিসেবে পেয়েছি এবং প্রতিদিন পাই অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। আমি শিক্ষক হিসেবে পেয়েছি হুমায়ুন আজাদকে, অধ্যাপক নরেন বিশ্বাসকে। বিশেষভাবে বলবো রবীন্দ্র কাব্য পাঠের হাতেখড়ি হয়েছে আমার অধ্যাপক সঞ্জিদা খাতুন এর কাছ থেকে। এই সঞ্জিদা আপা এই এখন তার 89-90 বছর বয়স, এবং তিনি আমাকে একটা চমৎকার উপহার দিয়েছেন। এটা আমি গর্বের সঙ্গে বলি, এটি আমার একটা বড় অর্জন আমার জীবনের। তিনি একটি গ্রন্থ তার আরো 3 জন শিক্ষার্থী সহ আমাকে উৎসর্গ করেছেন। এটি আমার একটা বড় একটা প্রাপ্তি। তো শিক্ষক, এই যে শিক্ষকের কথা বললাম, এছাড়া অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম মঞ্জুর মুর্শিদ, অধ্যাপক ওয়াকিল আহমদ, অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, এদেরকে আমি সরাসরি শ্রেণীকক্ষে শিক্ষক হিসেবে পেয়েছি এবং তাদের
পাঠদান আমাকে বিদ্ধ করেছে। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের সবাইকে স্মরণ করি, তাদের উদ্দেশ্যে আমি আমার অভিবাদন নিবেদন করি। ধন্যবাদ। আমরা একদম শেষ প্রশ্নে চলে যাব, তার আগে ছোট্ট একটা মন্তব্য এসছে। এখানে জুমে কাকলি সরকার লিখেছেন, এত সুন্দর আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে ধন্য। এখান থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম। আমার প্রিয় ব্যক্তিত্বের কারণে আমার একান্ত অনুরোধে উনি আমার কবিতার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছেন, যার জন্য আমি চিরকৃতজ্ঞ আজীবন বিশ্বদেব চৌধুরীর কাছে। অনেক ধন্যবাদ। কাকলি সরকার সম্পর্কে একটা কথা বলতেই হচ্ছে। কাকলি সরকার হচ্ছে মরণোত্তর জাতিকা। মরণোত্তর জাতিকা শব্দের অর্থ বলি, ওর জন্ম হয়েছে ওর বাবার মৃত্যুর পর। ওর বাবা 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ, এই শহীদ কন্যা কাকলি সরকার। আমি সাধারণত বইয়ের ভূমিকা লিখতে চাই না, একেবারেই খুব গোপনে 2-4টা বই লিখেছে। একেবারে কাকলির অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি, কারণ তার সেই জন্মেই পিতাকে পায়নি। আমাদের জাতিগত যে বাস্তবতা, তার একটা মানে একটা সাক্ষী হচ্ছে কাকলি সরকার। হ্যাঁ, বলেন না আলো। তার শহীদ পিতার নাম পরিচয়টা কি একটু জানতে পারি আমরা? কাকলি, তুমি তোমার পিতার নামটা একটু বলো। না, উনি তো ঠিক জুমে সরাসরি বলছেন না, আসলে উনি লিখে জানাচ্ছেন আর কি। আমার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। আচ্ছা, ঠিক আছে। আমার শেষ প্রশ্ন, সেটা প্রশ্ন একটা মন্তব্য, যে আমরা এতক্ষণ কথা বললাম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর কথা বললাম, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের কথা বললাম, আপনি নিজে মুক্তিযুদ্ধের সময়কার কথা আপনার স্পষ্ট, আপনি শরণার্থী জীবনযাপন করেছেন। মুক্তিযুদ্ধের 50 বছর পরে আজকের বাংলাদেশকে ঘিরে আপনার কি পর্যবেক্ষণ, আপনার কি ভাবনা, কি স্বপ্ন কাজ করছে আমাদের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলিয়ে আপনার একটি সংক্ষিপ্ত স্বদেশ ভাবনার কথা শুনতে চাইছি। আমি খুব আশাবাদী মানুষ। আমি মনে করি যে এই করোনা কালেও আমি মনে করি মানুষ বাঁচে, মানুষ বেঁচে থাকে। আমি মনে করি বাংলাদেশ চিরজীবী হবে, বাংলাদেশ তার উজ্জ্বলতা, তার সমৃদ্ধি দিনে দিনে বাড়িয়ে তুলবে, এটুকু আমি মনে করি। তবে কখনো কখনো খেদ, আক্ষেপ এগুলি মনে ভর করে, কিন্তু মনে হয় এগুলি সব সাময়িক। আমার বাবার কথা বলিনি। আমার বাবা একটা শিক্ষা দিয়েছিলেন ছোটবেলা, যে তুমি কতটুকু ভালো আছো সেটি তুমি বিচার করবে তোমার চেয়ে মন্দ আছে যে তার সঙ্গে তুলনা করে। এই শিক্ষাটা আমি পেয়েছি, এবং এই শিক্ষা থেকে আমার কাছে মনে হয়েছে আমি সবসময় সুখী মানুষ, সবসময় আমি ভালো আছি, সবসময় আমি ধনী। এই মানসিকতাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, এবং সেইটা পাওয়ার কারণেই আমি বলতে পারি যে বাংলাদেশকে নিয়েও আমি গর্ব করি, বাংলাদেশকে নিয়ে আমি অহংকার করি। আমি মনে করি বাংলাদেশ তার অবস্থান আরো দৃঢ় করবে, আরো উন্নতি করবে। দুঃখের দিক হচ্ছে এই যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা যেসব লক্ষ্য স্থির করেছিলাম, স্বাধীনতার পর আমরা যেসব কর্তব্য স্থির করেছিলাম, সেগুলা থেকে আমরা সরে এসেছি। এটি আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার তারা যে জানেন না তা নয়, কিন্তু তারপরেও আমি বলবো আমরা কিছুটা পিছিয়ে এসেছি। এই পিছিয়ে আসাকে অতিক্রম করে আবার আমাদেরকে এগোতে হবে। ওই যে 2 পা পিছিয়ে 3 পা যদি এগিয়ে যায়, সেটি একটা সাফল্যের বার্তা বহন করবে, এবং সেটি আমি মনে করি আমাদের হওয়া উচিত। এইটুকু আমি বলবো। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, তবে শেষের আগে একটা আমাদের যে থাকে আনুষ্ঠানিকতা, যে অতিথির কণ্ঠে একটু পাঠ শোনা। আমি এখন বিশ্বদেব চৌধুরীকে অনুরোধ করব তার পছন্দের লেখা আমাদের পড়ে শোনানোর জন্য। আচ্ছা, কাকলি সরকার তার বাবার নামটা জানিয়েছেন, কানাইলাল মজুমদার। নামটা আমাদের পরিচিত মনে হচ্ছে। আমরা এই শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সবার পক্ষ থেকে। আচ্ছা, পাঠের জন্য আমি কয় মিনিট সময় পাবো? 3-4 মিনিট? আপনি নিতে পারেন, 5-7 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে প্রথম আমি
আহ, এই একটা প্রবন্ধের একটু অংশ হুম। আমি শোনাই। প্রবন্ধ তো আসলে আহ, খুব শ্রুতিমধুর বিষয় হয় না, তারপরেও আমি এমন একটা বিষয় বেছে নিলাম যেটি এখানে যারা শ্রোতা দর্শক আছেন যারা তাদের পাঠনের অভিজ্ঞতার মধ্যে আছে, এটা ধরেই এই আনন্দে মৃণাল অনিলা যে তিনটি চরিত্র নিয়ে কথা বলেছিলাম সেটার যে সিদ্ধান্তে আমি পৌঁছালাম শেষে, সেই কথাটি আমি বলি একেবারে সিদ্ধান্তের জায়গায়। স্বভাবতই প্রশ্ন জাগবে, আনন্দী মৃণাল থেকে জীবনবোধে, দ্রোহে ও সংগ্রামে কতটুকু প্রাগ্রসর অনিলা? প্রথম দুই নারীর বিদ্রোহ কিংবা স্বেচ্ছা সিদ্ধান্ত পরিণতিমুখী হয়েছিল ধর্মজীবনে। গৌড় কিংবা গিরিধারীর নামান্তরে স্বামী সঙ্গ পরিত্যাগকারিণী ওই দুই নারী ধর্মজীবনের স্থিতি সন্ধান সূত্রে অনুরূপা। কিন্তু অনিলা কেবল স্বামী সঙ্গই পরিত্যাগ করেনি, যার হৃদয়াসনে তার অচল প্রতিষ্ঠা, সেই শীতাংশু মৌলিকেও সে সমমূল্যে প্রত্যাখ্যান করেছে। শীতাংশু অনিলার কাছে এমনই এক স্ফটিক স্বচ্ছ দর্পণ, যার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে নতুন মূল্যে আবিষ্কৃত অসামান্য অনিলা প্রতিভা। কাজেই সমাজ, সংসার ও কাঙ্ক্ষিত জগৎ থেকে তার স্বেচ্ছা অন্তর্ধান আদি অন্তহীন ব্রহ্মাণ্ডের শূন্যতাময় সময় প্রবাহে অবগাহনেরই নামান্তর। অনিলার এই নৈসঙ্গ মুখরিত শূন্যতাময় পরিণতির সঙ্গে বোধ করি রবীন্দ্র গল্পেরই এক অসামান্য পুরুষ চরিত্র রাইচরণের তুলনা চলে। কিন্তু অনিলার এই বিচ্ছেদ যাপন কতটুকু প্রাগ্রসর? তার এই সিদ্ধান্ত কি প্রকৃত অর্থে অতিক্রম করে গেছে আনন্দী মৃণালের পরিসীমা? এই জিজ্ঞাসায় যখন সচকিত হই, তখন গল্পের মধ্যেই পেয়ে যাই অনিলার এক অনড় অবস্থানের সূত্র। ভারতীয় সনাতন ধর্মের পাতিব্রত্য আর স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের অচ্ছেদ্য বন্ধন শক্তির মধ্যে যার স্থিতি ও শান্তি। একটি খোপের মধ্যে চাপির গোছা, অন্য অন্য খাপে কাগজের মোড়কে করা কিছু টাকা, শিকি দুয়ানি। এভাবেই তিন নারীর স্বামী সঙ্গ ত্যাগের সাদৃশ্যের মাত্রাটিকে অভিন্ন বিন্দুতে প্রতিষ্ঠা করে দেয় শাখা ও লোহা ভিন্ন সর্বস্ব ত্যাগিনী অনিলা। এত সত্ত্বেও এক মাত্রাগত ভিন্নতায় আনন্দীয় মৃণালীর সঙ্গে অনিলার দূরত্ব অস্পষ্ট থাকে না। নারী তার উত্তম পুরুষের ভাষ্যে নিজের দুর্গতি, সামাজিক অবস্থান এবং উদ্ভিন্ন দ্রোহের কথা শুনিয়েছে বষ্টমী আর স্ত্রীর পত্রের গল্পে। ১ নম্বর গল্পে পুরুষের আত্মভাষ্যে প্রতিষ্ঠিত হয়েছে নারীর মূল্য। খনিগর্ভের অনাবিষ্কৃত হীরকখণ্ডের মতো সম্ভাবনাদীপ্ত নারী অনিলাকে সত্য স্বরূপে আবিষ্কার করেছে যে সে পুরুষ, শীতাংশু মৌলি। তার আর আবিষ্কৃত অনিলার হীরক দুটি যখন বিচ্ছুরিত হয়েছে, তখন স্বীকারোক্তিমূলক আত্মবেদনায় অনিলা প্রশস্তির শব্দগাথা যে প্রণয়ন করেছে, সেও পুরুষ, অদ্বৈত চরণ। বলা বাহুল্য হবে না যে রবীন্দ্র কথা সাহিত্যে এভাবে অনিলার মধ্যে প্রথম সামাজিক প্রেয়সী মূর্তি পূর্ণায়ত গৌরব ও মহিমা প্রতিষ্ঠার প্রয়াস শিল্প সাফল্য পেল। অনিলার প্রাতিষ্ঠা এখানে। এই হচ্ছে আমার আলোচনার অংশটি। আর আর কি কবিতা একজন তো অনুরোধ করেছেন, যেহেতু আপনার বন্ধু, পুরনো বন্ধু, যদি আপনার আপত্তি না থাকে করতে পারেন। তো এর মধ্যে ছোট্ট একটা মন্তব্য এসছে লাইভে। আব্দুর রাজ্জাক লিখেছেন, আমাদের চারপাশে শিক্ষকরা আজকের এই অতিথি শিক্ষকের মতো আমাদের নিকট পূজনীয় হয়ে উঠুক। না, আসলে শিক্ষককে শ্রদ্ধার আসনে ধারণ করতে হবে, এটা ঠিক, আমিও করি। তবে পূজনীয় শব্দটি আমার আপত্তি। সেটি আমার মনে হয় যে আমাদের এখন শিক্ষককে ঠিক পূজার বলে তাকে দূরে সরিয়ে দেওয়া ঠিক নয়, আর একটু কাছে টানতে হবে। তোমার পূজার ছেলে তোমায় ভুলেই থাকি, রবীন্দ্রনাথই ভুলে গেছেন আর কি। ঠিক আছে, আপনার কাব্য পাঠ। আমি আমার কেন জানি মনে হচ্ছিল যে এরকম একটা অনুরোধ আসতেও পারে। আমি তো ওইভাবে রিসাইটার নই। আমার কন্যার অনুরোধে
কয়েকটা কবিতা আবৃত্তি করে সেগুলি সে আবার ইউটিউবে দিয়ে দিয়েছে, এই কারণে অনেকে জেনে ফেলেছে। তো যাক, আমি একটা কবিতা আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে যদি দরকার হয় সেটি পড়বো। তো আজকের অনুষ্ঠানের নাম তো পাণ্ডুলিপি করে আয়োজন, তো সেই কথা মনে রেখেই আমি বনলতা সেন কবিতাটি নির্ধারণ করেছি। যেহেতু কবিতাটিও ছোট, 2-3 মিনিট সময়ে এটি আবৃত্তি করা সম্ভব। তো সেটি আমি করছি। আমি জানি না কেমন লাগবে। আমি পেশাদার রিসাইটার নই, আমার উচ্চারণে অনেক ত্রুটি থাকে। তারপরেও আমি সবার আনন্দের জন্য, আমার নিজের আনন্দের জন্য আমি আবৃত্তি করছি। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তোরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। অনেক ধন্যবাদ। আমি বিস্তারের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক অভিবাদন, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা জুমে যুক্ত হয়েছেন, শুনেছেন, মনোযোগ সহকারে আলোচনায় অংশ নিয়েছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে অনুষ্ঠানে দেখেছেন, মন্তব্য করেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। আশা করি আপনারা আবারও আমাদের সঙ্গে থাকবেন। আগামী বৃহস্পতিবার আমরা ফিরে আসব এমনি সময় সন্ধ্যেবেলা আরো একজন অতিথিকে নিয়ে, তখন যেন আপনাদেরকেও সঙ্গে পাই এইটুকু প্রত্যাশা জানিয়ে এবং আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং শুভরাত্রি। শুভরাত্রি, সবাইকে অশেষ ধন্যবাদ।